ফারাক্কা চুক্তি স্বাক্ষর করেছিল, এটা আসলে নবায়ন হতে যাচ্ছে এই বছরের ডিসেম্বর মাসে এবং বিধানসভা নির্বাচন খুব সম্ভবত আহ, এই এই মাসের অথবা আরো 2-1 মাস পরে হয়তো বা শেষের দিকে, এটা আমি তারিখটা ঠিক মনে করতে পারতেছি না। তো এই সব মিলিয়ে আসলে এই ভারত বাংলাদেশ সম্পর্কের নতুন মেরুকরণ নিয়ে আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন, এক গ্লোবাল ভয়েস স্পিকার খ্যাত ডক্টর সিনহা মোহাম্মদ সায়েদ এবং সাবেক সচিব এবং আহ, এবং বিসিএস মুক্তিযোদ্ধা আহ, মুক্তিযোদ্ধা অফিসার্স সমিতি সম্ভবত আহ, সভাপতি জনাব মুসা সাদিক। আপনাদেরকে অনেক ধন্যবাদ। প্রথমে চলে যাচ্ছি সিনহা এম এস সাইদের কাছে। আপনি আসলে কিভাবে দেখছেন যে ইউনূস সরকারের আমল থেকে এই আমলে আসলে ভারত বাংলাদেশ সম্পর্কটা কতটুকু পৃথক বলে মনে করেন এবং বর্তমান সরকারের সঙ্গে সম্পর্কটা আপনি কিভাবে দেখেন? বিগত আমলে ডক্টর ইউনূসের আমলের সম্পর্কটা ততটা শীতল ছিল। শীতল বিভিন্ন কারণে এটা আগাতে পারেনি। ডক্টর ইউনূসের ব্যাপারে খুব একটা উদ্যোগী ছিল না এবং তিনি মোটামুটি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে ভারত বাংলাদেশ সম্পর্ক কোথায় যেতে পারে এগুলো তার গভীর ক্যালকুলেটর ছিল না। কিন্তু এমন একটা মন্ত্রী পরিষদ গঠন করেছিলেন, ধরি মাছ না সুইপানি সব চুপচাপ। কাজে আমরা বলতে পারবো, আমরা বলেছি অথর্ব ক্যাবিনেট করেছিলেন উপদেষ্টা পরিষদ। সেই ক্ষেত্রে ওখানে একজন ছিলেন যাকে করেছে খলিল, যাকে নিরাপত্তা উপদেষ্টা করেছিলেন। কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন তৌহিদ হোসেন, সাবেক পররাষ্ট্র সচিব। উনি মূলত কোনো কাজ করতেন না সেখানে। এই জন্য নিরাপত্তা বিষয়ক যে উপদেষ্টা ছিলেন তিনি এত ক্ষমতাশালী ছিলেন যে প্রত্যেকটা জায়গায় তিনি নিজে হস্তক্ষেপ করতেন এবং দায়িত্ব পালন করতেন। এই ক্ষেত্রে প্রফেসর ইউনূস সরকার প্রধান হিসেবে তার প্রতি অকুণ্ঠ সমর্থন দিয়েছিলেন। এবং সবচেয়ে যে ইম্পর্টেন্ট যেটা, যে চলে যাওয়ার ঠিক ৩ দিন আগে আমেরিকার সাথে একটা বাণিজ্য চুক্তি করলো। সেই বাণিজ্য চুক্তি সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টা বলতে পারেন যে উনি মোটামুটি নিষ্ক্রিয় ছিল। এটা ডক্টর খলিলের আগ্রহে, তার ব্যবস্থাপনায় এবং ইউনূস সাহেবের নেতৃত্বে এটা হয়েছিল। সেই আমি যতটুকু জানি সেই বাণিজ্য চুক্তি হওয়ার আগে জুম মিটিং এ ভিডিও কলে মার্কিন বাণিজ্য উপদেষ্টা জামাতের আমির এবং বিএনপির চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন, যদিও এটা পরে জামাতের আমির অস্বীকার করেছেন, কিন্তু আমার খেয়াল আছে। জি বলুন। হ্যাঁ, এই ধরনের একটা কথা আসছে কিন্তু, এবং স্বয়ং বর্তমান পররাষ্ট্র মন্ত্রীও বলেছেন যে ব্যাপারটা জামাত ইসলাম এবং বিএনপির সাথে আলোচনা করেই করা হয়েছে। এখন আলোচনা হয়েছে কি না হয়েছে এ ব্যাপারে কিন্তু স্পষ্টভাবে কোনো বক্তব্য আমরা পাইনি। আমরা ভাঙা বক্তব্য পাইছি কিন্তু। যাই হোক, আলোচনা হয়েছে এবং আলোচনা হয়ে থাকলে এই চুক্তি সম্পর্কিত বিএনপির আর জামাত ইসলামের বক্তব্য থাকতে পারে না, সম্ভব না। আমরা দেখছি চুক্তি নিয়ে কিন্তু কোনো পক্ষই, বিএনপি বলেন আর জামাত ইসলাম বলেন, অতটা সোচ্চার না। বিএনপি বিভিন্ন কারণে সোচ্চার না। কারণ একই ব্যক্তিকে যখন পররাষ্ট্রমন্ত্রী করা হলো তো বোঝা গেল ধারাবাহিকতা রক্ষা করা হবে। এবং খলিলের সাথে যেহেতু ভারতের সম্পর্ক ভালো, আমেরিকার সম্পর্ক ভালো, বিশেষ করে অজিত দোভাল, জয়শঙ্কর এদের সাথে যে ইকুয়েশন যেটা, সেই ইকুয়েশনটা খুব তীব্র মাত্রা গেছে কিন্তু সরকারও কিন্তু এটাকে স্বীকার করে নিয়েছে বিএনপি সরকার। এখন বিএনপি সরকারের সবচেয়ে বড় একটা অসুবিধা হচ্ছে সম্পর্ক নিরূপণের ক্ষেত্রে কতগুলো কথাবার্তা বাজারে কিন্তু চাউর করা আছে। যেমন যেমন লন্ডন থেকে ফিরে আসার পরে বলা হলো যে বিএনপির সাথে একটা বোঝাপড়া হয়েছে ইউনূস সাহেবের, এবং ইউনূস সাহেব চাচ্ছেন বিএনপি ক্ষমতায় আসুক, দায়িত্ব নিক। খেয়াল করবেন কিন্তু এই কথাটা অতীতে যাই হয়ে থাক, পরবর্তীতে কিন্তু বিএনপির স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহ আলম উনি কিন্তু সংসদে বলিয়ে দিলেন যে আমাদেরকে আমাদেরকে ক্ষমতা আসার পিছনে মূল রোল প্লে করছে ডক্টর ইউনূস। তিনি আমাদেরকে এই দায়িত্ব পালন করেছেন। লক্ষ্য করবেন তাহলে চুক্তিটা যেখানে হয়ে থাক, ইউনূসের সাথে চুক্তি হয়েছিল একটা তারেক জিয়া। এদিকে ভারত বলতেছে, বিভিন্ন মিডিয়া বলতেছে যেখানে ভারত সরকার নিঃস্ব, তার কোনো কথা বলছে না। বিভিন্ন মিডিয়া কিন্তু ভারতের গোয়েন্দা বাহিনীর রেফারেন্স দিয়ে কথা বলতেছে। তারা বলতেছে যে তারেক জিয়া দেশে ফিরছেন ৩ টা শর্তে। যে কারণে তিনি বলেছিলেন যে এই কারণে যেতে পারতেছি না, আমার ক্ষমতা আমার একার হাতে নাই। এখন ওই বলতেছে আনন্দবাজার পত্রিকায় যে রিপোর্টটা আসলো সেই রিপোর্টে বলা হলো ৩ টা শর্তে তিনি বাংলাদেশ গেছেন। এবং ৩ টা শর্তই কিন্তু বর্তমান সরকারের জন্য খুব ঝুঁকিপূর্ণ।
ওই শর্ত মানতে যায়, তাহলে ওই শর্ত অনুযায়ী জামাত ইসলামকে আর বাড়তে দেওয়া যাবে না। ওই শর্ত অনুযায়ী আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে। ওই শর্ত অনুযায়ী ভারতকে মাইনাস করে অস্ত্র চুক্তি কোথাও করা যাবে না, মৌলিক বাণিজ্য চুক্তি করা যাবে না। যদি এগুলি সত্য হয়ে থাকে, এগুলি এখনো কিন্তু ভারতও স্বীকার করে নাই, বাংলাদেশ স্বীকার করে নাই কিন্তু। প্রতিবাদ কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে আসে না, ইভেন তার দলও কথা বলে নাই কিন্তু। আপনি ধরে নিতে পারেন যে বাংলাদেশ সরকার এই বিষয়গুলো নিয়ে খুব চিন্তিত না অথবা গুরুত্ব দিচ্ছে না। এটা একটা পলিসি হতে পারে। কিন্তু ঘটনা ঘটছে কি ঘটে নাই এটা নিয়ে কিছুই বলতেছে না কিন্তু। যদি এই তথ্যগুলি সঠিক থাকে বা আংশিক সত্য হয়, তাহলে আপনি ধরে নেন যে বর্তমান সরকার বুঝে না বুঝে কূটনৈতিক কারণে, বাস্তবতা নিরিখে, ভূ-রাজনীতির নিরিখে ভারতের সাথে একটা সমঝোতায় তারা আসছে। এবং ক্যাবিনেট এমনভাবে সাজানো হয়েছে, যেই ক্যাবিনেটে আপনি বলতে পারেন যে জাতীয়তাবাদী শক্তির একটা বিরাট অংশ, যাদের সাথে ভারতের সম্পর্কটা ভালো। আমি ভালোই বলব, এই সেন্সে তারা সম্পর্ক রেখেছে। অতীতে ছিল, এখনো আছে। তাদের কিন্তু একটা প্রাধান্য বিস্তার করছে। এই প্রাধান্য বিস্তার করাতে বোঝা যায় তার যে মানে কি আপনি বলতে চান যে 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 মন্ত্রী পরিষদটাও আসলে ভারতের ইচ্ছাই হয়েছে এবং ভারত নির্ধারণ করে দিয়েছে ইনডাইরেক্টলি? ইচ্ছায় আমি ইচ্ছায় বলব না। সেটা হলো কি, মন্ত্রী পরিষদটা যেভাবে গঠিত হয়েছে, সেখানে ভারতের সাথে একটা সম্পর্ক আছে। আমি এটাকে খুব মাইল্ড ওয়েতে যে সম্পর্ক আছে এবং সম্পর্কটা ভিজিবল, বোঝা যায়। কারণ যারা মন্ত্রী হয়েছেন, তারা কিন্তু একদম মুখে তালা মেরে দিছে। তাদের ভারত প্রীতি, ভারত শ্রদ্ধা, ভারত ভালোবাসা অতীতের যেকোনো সরকারকে ছাড়াই গেছে কিন্তু। এই যে আমাদের দেশে একটা বৈশিষ্ট্য, যখন ক্ষমতায় থাকবেন, তখন ভারত প্রেমিক হয়ে যাবেন। যখন ক্ষমতা থাকবেন না, ভারত বিদ্বেষী হয়ে যাবেন। এবং আপনি কি বলতেছেন? আমি সবসময় বলি, দেখেন, জাতীয়তাবাদী শক্তি হলে সেই শক্তি হবে, যিনি জাতির স্বার্থে কথা বলবেন, জাতীয় ইস্যুতে কথা বলবেন, দেশের পক্ষে কথা বলবেন। দেশের স্বার্থে যিনি কথা বলবেন, তিনি জাতীয়তাবাদী। তিনি স্বাধীনতা সার্বভৌমত্ব উল্লেখ করতে পারেন। কিন্তু যখন দেখা যায় আপনি ভারত বিদ্বেষী হবেন কেন? আপনি হবেন বাংলাদেশ স্বার্থের সপক্ষে। সেই সপক্ষে যদি কংগ্রেস থাকে, আপনি কংগ্রেস প্রশংসা করবেন বা ছোট দলটা প্রশংসা করবেন। আবার ঢালাওভাবে যখন বলেন যে এরা ভারত বিদ্বেষী, এটা রাজনীতি হলো না। এটা হচ্ছে একটা চরমপন্থা রাজনীতি কিন্তু। এগুলি বামপন্থীরা বলে কিন্তু। ডানপন্থীরা চরমটা বলে না কিন্তু। আমি সেই ক্ষেত্রে বলছি যে বাংলাদেশ এখন প্রয়োজন জাতীয়তাবাদী শক্তি। দেশের পক্ষে কথা বলবে, সার্বভৌমত্বের কথা বলবে। কখনো বলবে না উনি পাকিস্তানপন্থী, উনি ভারতপন্থী, উনি মার্কিনপন্থী, উনি চায়নাপন্থী। এই যে বিভিন্ন পন্থা এবং বলয়েতে রাজনীতিবিদদের বিভক্ত করা হয়েছে এবং পত্রিকাগুলি এত গুরুত্বপূর্ণ ভালো পালন করতেছে, চিন্তা করা যায় না। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে চিন্তা করেন, Facebook, YouTube এ বিভিন্ন জায়গায় এত স্টেশন ওপেন করা হয়েছে, ছোট, ছোট ইউটিউবাররা করেছে। তারা প্রতিনিয়ত গুজব ছড়াচ্ছে। বুঝে না বুঝে এমন সমস্ত বিষয় আলোচনা করতেছে, যে বিষয়গুলি তাদের মাথার উপর দিয়ে যাচ্ছিল। বিজ্ঞান বলেন, কলা বলেন, সায়েন্স বলেন, ডিপ্লোমেসি বলেন, তাদের এই সমস্যা কিন্তু বিরাট সমস্যা সৃষ্টি করেছে এখানে। এই মুহূর্তে ভারতের সাথে বাংলাদেশের সমস্যাটা কি? ভারত থেকে কিন্তু আমরা কোন বাণিজ্য কমাইনি। আরো বেড়েছে কিন্তু। এই মুহূর্তে আমাকে তেল আনতেছি। আমার প্রয়োজনীয় র মেটেরিয়ালস আসতেছে, আমার শাকসবজি আসতেছে, আমার ফ্রুটস আসতেছে তো এখান দিয়ে। এই যে অলিখিত যে বাণিজ্যটা যেটা $16 বিলিয়ন ছাড়া যায়, অলিখিত বলছি। এটা কি বন্ধ হয়েছে? হয় নাই। কারণ ভৌগোলিকভাবে তো আমি পরিবেষ্টিত। স্বভাবত কারণেই আমার চাহিদার সাথে যে দেশটা পাশে আছে, সেই দেশেতে আমি সস্তা দামে জিনিস পেয়ে যাই। আমি যদি সস্তা পাই, শ্রম কম লাগে, ট্রান্সপোর্ট কস্ট কম পড়ে, জিনিসের দাম কম, আমি অন্য দেশে যাবো কেন? এটা তো নীতিগত একটা। এটার মধ্যে তো কোন এক্স ওয়াই জেড নেই। এখন ভারত কিন্তু কৌশলগত কারণে এখানে খুব ভালো একটা পজিশনে আসছে। আমাদের সরকার যখন ক্ষমতায় আসলো, নতুন সরকার, এখন সবাই একটা চিন্তা ভাবনা করেছিল যে তারেক জিয়া হয়তো একটা ঐতিহাসিক স্ট্যান্ড নিবেন, তার ফাদারের মতো বা খালেদা জিয়ার মতো। উনি কিন্তু রহস্যাবৃত কারণে সেটা নিতে পারেননি। কেন পারেন নাই, কি জন্য পারেন নাই, ১০০ একটা সমালোচনা হতে পারে। কিন্তু তিনি কিন্তু মুখ খুলছেন না। দলের পররাষ্ট্রমন্ত্রী মুখ খুলছেন না। ইভেন জনাব সালাউদ্দিন সাহেব, যিনি বলা হয় স্পোকসম্যান, প্রাইম মিনিস্টার, তিনিও কিন্তু মুখ খুলছেন না। এই মুখ না খোলার অর্থ হলো যে কার্যকলাপে দেখা যাচ্ছে যে ভারতের সাথে এই সরকারের সম্পর্কটা কিভাবে গভীর করা যায়, এই চিন্তায় বোধহয় মত্ত বেশি সরকার, আমাদের সরকার। এখন ভারত কি চাবে? ভারতের চাওয়া কিন্তু স্পষ্ট দেখে। সে তার জাতীয় স্বার্থের আলোকে যা চাবে সেটা হলো বাংলাদেশের অভ্যন্তরে
ভারত বিরোধী কোনো শক্তি থাকবে না। বাংলাদেশের অভ্যন্তরে উত্তর পূর্ব ভারতকে উত্তপ্ত করার জন্য কোনো শক্তি থাকবে না। বাংলাদেশ কোনো প্রশ্রয় দিবে না। এটা শুরু হয়েছিল কিন্তু মূলত জিয়াউর রহমান আমল থেকে। জিয়াউর রহমান কিন্তু সেই সময় টু ইন্ডিয়া পলিসি মনে রাখবেন, টু ইন্ডিয়া পলিসি সেটা হলো সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে এক ধরনের সম্পর্ক থাকবে, প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে আরেক ধরনের সম্পর্ক থাকবে। কারণ তাদের সাথে কোনো বর্ডার আছে। এটা কিন্তু জিয়াউর রহমান সুন্দরভাবে পালন করেছিলেন এবং শুধু তাই না, ওই সময় যখন বামপন্থীরা ক্ষমতায় আসলো বর্ডারিং স্টেটের মধ্যে, শোনা যায় ওখানে আমাদের দেশ থেকে অনেক জায়গাগুলি অর্থায়নও করা হয়েছিল। কেন? যাতে কংগ্রেস বিরোধী শক্তি সেখানে থাকে। তাহলে আমাদের রাজনীতির সুবিধা হয় কিন্তু। কিন্তু এই জিনিসগুলো কিন্তু পরবর্তীতে টিকে নেই। কারণ আমরা দেখলাম টু ইন্ডিয়া পলিসি যেটা ছিল জিয়াউর রহমান আমলে, এরশাদ সে ঠিক রাখতে পারেনি। এরশাদ নীতিগতভাবে নিজেকে ভারতের কাছে একেবারে দুর্বল করে ফেলেছে। উনি আগাতে পারেননি। এই যে পারেন নাই, পরবর্তীতে যিনি আসলেন ক্ষমতায় বিএনপি, তারা কিন্তু এই সংকট থেকে বের হতে পারেনি। 91 ও পারে নাই। 96 এ কিন্তু শেখ হাসিনা যে বক্তব্য রেখেছিলেন, 2009 এসে কিন্তু সেই বক্তব্য রাখতে পারেননি। দীর্ঘ সময়টুকু কিন্তু এই 15টি বছর তিনি ছলে বলে কৌশলে এরকমভাবে জড়ায় গেলেন ভারতের সাথে। তিনি নিজেই বলে ফেললেন অতি ক্ষোভে, "আমি এত দিলাম, কি পেলাম?" এই যে ক্ষোভটা, এই ক্ষোভটা কিন্তু আপনার আমার না। স্বয়ং সিটে বসে আছে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান এবং আমাদের যে মন্ত্রী, ফরেন মিনিস্টার বলতেছেন, ইদানিং ইদানিং কথাটা বলতেছেন, মুখ খুলছেন দেখলাম। উনি বলেছিলেন, "আমাদের সম্পর্ক স্বামী-স্ত্রীর সম্পর্ক।" এখন কি মিন করে বললেন তিনি? কে আমরা বলছেন এটাও এটা? দেখেছি মমিন, মোমেন। মোমেন, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা এখন মুখ খুলতেছে, জি। আমরা এটাও দেখলাম যে কুমিল্লার ওদিকে যখন ত্রিপুরা থেকে বা ওই আসাম থেকে আসে, ফ্লাইট উড়ে এদিকে চলে আসে, বলল যে, "আমাদের একটু জায়গা দিয়ে দেন।" এটাও দেখলাম একজন মন্ত্রী বললেন, "দিলে অসুবিধা কোথায়?" এখন চিন্তা করবেন যে আমাদের সার্বভৌমত্বটাকে কিভাবে খেলছে এবং এরা কি শেখ হাসিনার কথা শুনে নাই? শোনে নাই। প্রত্যেকের এদেরও কিন্তু মাথা ২ টা ছিল। একটা ছিল শেখ হাসিনার কাছে, একটা ছিল ভারতের কাছে। যখন যেভাবে কথা বলতো সেভাবে। কিন্তু শেখ হাসিনা এখানে শেষের দিকে অসহায় হয়ে গেছিল। তিনি বুঝতে পারতেছিলেন state within state বা deep state already created in the administration. কিন্তু তার করার কিছু ছিল না। তিনি যেহেতু অতিমাত্রায় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ রাজনীতি নির্ভরশীল না হয়ে তিনি কার উপর? আইন শৃঙ্খলা বাহিনী, সামরিক বাহিনী। এটা ছিল তার পতনের একটা কঠিন শর্ত। আর এই শর্তটা কিন্তু আল্টিমেটলি ভারতের পছন্দের ছিল। ভারতও চাচ্ছিল আর স্বার্থ রক্ষার জন্য যদি গভর্নমেন্ট গণবিচ্ছিন্ন হয়ে যায়, কিচ্ছু আসে যায় না। এখানে তার ডিপ্লোমেসি ফেল করছে। বাংলাদেশে কিন্তু তার ডিপ্লোমেসি ফেল করছে এবং সে প্রমাণিত হইছে বিরাট ক্ষতি হয়ে গেছে তাদের। তাদের ফরেন পলিসি এক্সপার্ট যারা আছেন, তারা বিশেষ করে অজিত দোভাল, জয়শঙ্কর, অমিত শাহ, আরো যারা আছেন এখানে বড়, বড় রাজনাথ, শীর্ষ নেতারা এবং পলিসি মেকাররা, থিঙ্ক ট্যাংকের বক্তারা যারা ছিলেন, তারাও বুঝতে পারতেছেন যে ভারত অতিমাত্রায় আওয়ামী নির্ভরশীল হয়ে গেছে। এই যে মনে করেন দোরাই স্বামী বলেছিল যখন এখানে আসলেন, উনি আওয়ামী লীগ অফিসে গেলেন। সে কি বললেন? আওয়ামী লীগের সাথে আমাদের সম্পর্ক থাকলে আমার কিছু লাগবে না। অর্থাৎ হ্যাঁ, তারাও কিন্তু হ্যাঁ, বলেছিলেন। অর্থাৎ তারাও কিন্তু সম্পর্কটাকে কিন্তু করতে জনগণের সাথে সম্পর্ক চায়নি তারা। একবার আওয়ামী লীগ বলল, ভারত বলল আমরা পদক্ষেপ নেব। এখন থেকে আমরা কোন দলের সাথে না। আমরা বাংলাদেশের সাথে সম্পর্ক করব। অর্থাৎ প্রত্যেক দলের সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে। প্রধান দলগুলির সাথে। কিন্তু ভারত সেটা করেনি। এবং আওয়ামী লীগকে তারা এমনভাবে সাইজ করল, এমনভাবে নিয়ন্ত্রণ করল যে শেষ পর্যন্ত আওয়ামী লীগ হয়ে গেল একজন শেখ হাসিনা সর্বস্ব। এবং উনি যখন সর্বস্ব হয়ে গেলেন, উনিও কিন্তু ফিল করলেন, এখন আমার করার কিছু নাই। আমি তো পুতুল হয়ে গেছি। এই যে সে ফিল করতেছে যে আমি ডিপেন্ডেন্ট হয়ে গেলাম কার উপরে? একটা প্রতিবেশী দেশ ভারত। এবং তিনি শুধু আমাকে না, আমার দলের মাথাগুলোকে সে কিন্তু ডিপেন্ড করে ফেলেছে। চিন্তা হয়েছে, গভীর চিন্তা করেন। একজন রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান দেখতেছে তার আশেপাশে লোকগুলো তার না। বেমেনি করতেছে। ইভেন দেখেন, এখন দেখা যাচ্ছে ওদিকে আবার তিন জনগণের বিশ্বাসও হারিয়ে ফেলেছে। হারিয়ে ফেলেছে। এখন দেখা যাচ্ছে বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট আসতেছে, প্রকাশ পাচ্ছে। ৪ জন মন্ত্রী সালমান তারেক রহমান, আনিসুল হক, আরাফাত, আরেকজন দেখা। এরা সবাই কিন্তু গোপনে, গোপনে হাসিনার বিরুদ্ধে কাজ করতেছে। এটা কেন হয়? এইজন্য হয় যাদের অতি ভক্তি থাকে। অতি ভক্তি চোরের লক্ষণ কথা আছে না?
এই জিনিসগুলো কিন্তু কোনো না কোনোভাবে ভারত বাংলাদেশ সম্পর্কটাকে নষ্ট করছে। এখন পরিবর্তিত পরিস্থিতিতে যেটা হলো, ইউনূস সাহেব এসে কিছুই করতে পারে নাই। উনি অতি চালাকি করে কি করে ক্ষমতা দিয়ে তিনি চলে গেলেন কেন? উনি ভারতের সাথে লাগতে যাবেন না। চেষ্টা করেছিলেন কিন্তু। একটা কনফারেন্সে দিল্লিতে গেলেন, দেখা করতে পারেন নাই। পরে এই খলিল নিরাপত্তা উপদেষ্টা চেষ্টা করে সাক্ষাৎটা করে দিলেন কিন্তু। না অর্থাৎ খলিল তো গিয়েছে গত বছরের নভেম্বরে অ্যাজ এ না, সিকিউরিটি অ্যাডভাইজার সেখানে গিয়েছিল। সেখানে গিয়েছিল এবং সেখানে যেয়ে যখন তৌহিদ সাহেব ফেল করল, তখন কিন্তু একটা মিটিং হয়ে গেল। একটা মিটিং হয়ে গেল। সে করাই দিল এটা। দ্যাট ইস দ্যা অনলি মিটিং। এরপর যখন বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পর বাংলাদেশে আসলেন, জয়শঙ্কর, উনি কিন্তু আমাদের সরকার প্রধানের সাথে দেখা করেননি। নট ইভেন দ্যা ফরেন মিনিস্টার। উনি শুধু আসলেন, তারা যে এসে কথা বললেন, সুখ দিলেন, চলে গেলেন। এগুলি মেসেজ অর্থাৎ সে ইউনূসের আমলটা ছিল পুরা ফাটা। এই ফাটার মধ্যে দিয়ে যখন বিএনপি ক্ষমতা আসলো এবং ক্ষমতা আসার পিছনে বলা হচ্ছে সবচেয়ে বড় শক্তিশালী হাত ছিল ভারতের, মার্কিন যুক্তরাষ্ট্রের। আর মার্কিন যুক্তরাষ্ট্র যতটা পিছন থেকে খেলছে, ভারত সামনে চলে আসলো। ভারত যখন সামনে চলে আসলো, নির্বাচনে যেটা হলো, রেজাল্ট সবকিছু হলো, তাদের লক্ষ্য ছিল একটা জামাত ঠেকাও। জামাত ঠেকাও। এখন যেটি হোক, জামাত এখন অপোজিশন। প্রায় তার ৯০ টা সিট পেয়েছে, মহিলা সিট সহ। এবং আওয়ামী লীগ পেয়েছে অনেক তো। 2/3 মেজরিটি গ্রুপটা হয়ে গেছে। এখন আসেন। এখন ভারতও দেখতেছে এই মুহূর্তে সংকটটা কি? শেখ হাসিনা। শেখ হাসিনা বিচার করল। ইউনূস সরকার করে গেছে। এই সরকার ইমপ্লিমেন্ট করবে। ইমপ্লিমেন্ট করার আগে যদি চুক্তিতে আবদ্ধ হয়ে যান, ৩ শর্তের ১ শর্ত যে শেখ হাসিনা আওয়ামী লীগের ব্যাপারে তারা অবশ্যই ইতিবাচক থাকবে। কিভাবে তার থাকবে? নেতা অলরেডি তো ইউনূস সাহেবের স্থগিতকরণটা তারা সংসদের রেজোলিউশন আকারে পাস করে ফেলল। আমি বলছি, আওয়ামী লীগের ব্যাপারে আমি আসতেছি। হতে পারে বলছি। যদি ওই শর্ত ঠিক থাকে, তাহলে সংসদে যে বিলটা পাস করছে এটা আইওয়াশ। বিল পাস হয়েছে কি হইছে? আমি তো আওয়ামী লীগ করতে দিলাম, ঠিক আছে। আমি মনে করলাম আমি এটা ব্যাপারে উইথড্র করলাম। আমি দেখো, আমি কালকে উইথড্র করতে পারি জাতির স্বার্থে। আমি এরকম হতো যে আমি একা পারব না। আমার এত 2/3 মেজরিটি নাই বা আমার নাই। তা না। এখন সংসদে আপনি যেকোনো জিনিস পাস করতে পারবেন, আবার সেটাকে অ্যানুল করতে পারবেন। কোন ব্যাপারই না। আমার কাছে এটা ১ পয়সা দাম নেই। ওই যে বাতিল করছে ১ পয়সা দাম নেই। এটা হতে পারে একটা বার্গেনিং পয়েন্ট। একটা বার্গেনিং পয়েন্টে। কারণ ভারতের সাথে কোনোভাবে এই সরকার ওই মাত্রায় যাবে না, যে মাত্রায় বিরোধী হতে পারে। কারণ সরকারও জানে একদিকে আওয়ামী লীগ, একদিকে জামাত, একদিকে জনগোষ্ঠী। ঠিক এতগুলি ফ্রন্টকে একসাথে সরকার নেগেটিভ পর্যায়ে নিবে না কিন্তু। তাকে চিন্তা করতে হবে যদি জামাত সে ঠেকাতে চায়, তাহলে আওয়ামী লীগকে তাকে প্লাস পয়েন্ট দিতে হবে। আর যদি আওয়ামী লীগকে ঠেকাতে চায়, জামাতকে প্লাস পয়েন্ট দিতে হবে। কিন্তু প্রকারান্তে ধরেন এখন বাংলাদেশ কি চাচ্ছে? এই সম্পর্কটার মধ্যে কি চাচ্ছে? শেখ হাসিনাকে ফিরিয়ে দেন। সর্বশেষ পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে মিটিং যেটা হলো, যেখানে অজিত দোভালের সাথে, জয়শঙ্করের সাথে ডক্টর খলিলের কথা হলো, সেখানে কিন্তু একই কথা বলছে, শেখ হাসিনাকে আমাদের ফিরিয়ে দেন। এবং তাদের পররাষ্ট্র বিষয়ক যে স্পোকসম্যান, উনি বললেন যে ব্যাপারটা আমরা ভাবছি। এই ১ম বলছে কিন্তু ভাবছি। কি ভাবছে? শেখ হাসিনা যদি দিল্লিতে থাকে, ভারতে অবস্থান করে, সেই ক্ষেত্রে তাকে অবস্থান করে কিন্তু সম্পর্ক কখনো কিন্তু ইজি হবে না। কারণ সে একটা দল তো। একটা দল অভিজ্ঞ নেতৃত্ব একটা এবং সেখানে তার দেশে বিদেশে কিন্তু তার উইং আছে দেখুন। আর আওয়ামী লীগ তো শুধু না। আওয়ামী লীগ দল যখন ব্যান করে দিবেন, আপনি ব্যান করতে পারেন। ব্যান তো জামাত ইসলাম করা হয়েছে, কি হইছে? ব্যান করা এক জিনিস, কার্যক্রম স্থগিত করে দিছেন, কিন্তু নেতাকর্মী তো আসছে। তারা হয়তো একটা সময় দেখবেন সুযোগ আসবে। ভারত যেহেতু বার্গেনিং করতেছে ব্যাপারটা নিয়ে, অন্য কেউ না। ভারত নিজেই চেষ্টা করতেছে শেখ হাসিনা দেশে আসুক, তার বিচার ব্যবস্থা হোক। তার হাইকোর্ট সে বেল নিয়ে আনে সুপ্রিম কোর্ট থেকে। সে বন্দি জীবন যাপন করুক। বলা হচ্ছে সে আসবে এখানে। হয়তো তারা থাকবে সে। যেটা হাউস অ্যারেস্ট বলে সে একটা জেলে থাকবে সে, সাব জেলে থাকবে সে। হতে পারে আলোচনায়। আলোচনা কি হচ্ছে জানি না। এর মধ্যে শিরীন শারমিন শিরীন শারমিন এতদিন কোথায় ছিল? গুরুত্বপূর্ণ কিন্তু। শিরীন শারমিন কোথায় ছিল? এটা তো সবার জানার কথা। শিরীন শারমিন তো একটা মাছি না, একটা পিঁপড়া না, মশাও। তো উনি কোথায় ছিল? উনি সে সামরিক লিস্টে নাম ছিল তো। ৬০০
26-এ তার নাম ছিল সেখানে। অতএব বোঝা যায় তিনি সরকারের তত্ত্বাবধানে ছিলেন। খাইছেন, দাইছেন, ঘুমাইছেন, কোনো কষ্ট নেই তার। কোনো অভিযোগ নেই। এবং তাকে যখন অ্যারেস্ট করা হলো, আমরা তখনই বলেছি, উনি মুক্তি পেয়ে যাবেন, এটা শুধু একটা ফয়সালা। এবং তাই ঘটল। উনি এখন নিষ্কলুষ হয়ে গেলেন। জেলে যে কেস হয়েছে, কেস টিকবে না তো। উনি মুক্ত, সাবর হোসেন চৌধুরী মুক্ত, আইবি হতে বেরিয়ে আসবেন। একটা খেলা তো হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বটা কোন দিকে যাবে? এই অনেকগুলি ফর্মুলা এসে পড়ছে। কেউ বলতেছেন শেখ হাসিনা পারবে না, কে আসবে নেক্সট? এমন আমরা কাউকে আমরা আনবেন? ওই মানব জমিনের মতিউর চৌধুরী কলাম দেখলাম যে কাতার পাঠিয়ে দিবে, আপনি নিশ্চয়ই পড়েছেন, পরে শেখ হাসিনা রাজি হয় না ইত্যাদি। এখন এগুলো সত্য আসেন। নাকি? মুকুল মোহাম্মদ যেটা লিখেছেন, বলি আপনাকে। আমার সাথে তো সবার কথা হয়েছে, বলি আপনাকে। উনি যেটা লিখেছেন অ্যাঙ্গেল ভিন্ন কিন্তু। হুম। শেখ হাসিনার সাথে তাকে দুবাই যাইবো না কাতার যাইবো, ভারত কিন্তু কিছুই বলেনি। হাসিনাও কিছু বলেনি। এগুলি সব গুজব। গুজব। কাতারও বলে নাই, হাসিনা বলে নাই, দিল্লিও বলে নাই। এগুলো আমাদের সাংবাদিকদের মুখরোচক কথাবার্তা তারা বানায়, বানায় বলতেছে। হাসিনা তো একটা কথাই বলেছিল, আমি যদি যাই বাংলাদেশে যাব। আমার ডেড বডি বাংলাদেশে থাকবে। উনি কিন্তু এটাও বলেছিল, যেদিন যেদিন তাকে যেদিন আমি সে কিন্তু পালায় নাই, খেয়াল করবেন। সে পালায় নাই। তাকে ভিআইপি সম্মান দিয়ে ভারত নিয়ে গেছে। বাংলাদেশ সহযোগিতা করছে। সে সে পালালো। সে 100% পালাইছে জনাব সিনাজ সায়েদ, আমি মনে করি। কারণ আমি সে তো কথা প্রধানমন্ত্রী। সে আমি যদি একটা বলতো আমি যাবো না, তারা কি কেউ জোর করে নিত নাকি? কথা বলছি। সে পালাইতে চায় নাই। তাকে বাধ্য করা হইছে আপনাকে যেতে হবে। এবং এই বাধ্য কইরা যখন দিছে, কি করবে সে? সে তো একা। জনাব মুসা সাদিক আঙ্গুল আঙ্গুল নাড়াচ্ছে, হয়তো আপনার সঙ্গে দ্বিমত সে পোষণ করবে, তার পরবর্তীতে বলবে। নির্ঘাত থাকলে সে মারা যেত। আর জনরোষ তো কি অন্যরকম জিনিস। সামরিক বাহিনী তাকে বাঁচাতে পারত না। বলতে পারেন জীবন রক্ষার প্রশ্নে তাকে সেই এইখানে সময়, তো বলছি, জীবন জীবন ভয়ে সে নিজেই পালিয়েছে। আমি এটা একমত না খুব আনন্দ। সে পালাইব তখনই যখন সে গোপনে পালাই যাব জঙ্গল দিয়া। গাড়ি একা পালাই যাব। সে গেছে হেলিকপ্টারে। একদম রাষ্ট্রীয়ভাবে। রিসিভ সে করছে কে তাকে? তার রিসিভ কাছে করছে কে? ছিল হেলিকপ্টার, তার কাছে ছিল হেলিকপ্টার, সে প্রধানমন্ত্রী। রিসিভ করছে কে? হেলিকপ্টারে উড়ে অজিত যখন যাবে, অজিত আমি দোভাল। এটা বলি, যখন হেলিকপ্টার যাবে, ক্লিয়ারেন্স প্রয়োজন কিন্তু রাষ্ট্রের, আকাশ সীমায়। রিসিভ করছে অজিত দোভাল। কেন? এটা তো নেগোসিয়েশন। এটা নেগোসিয়েশন করে তাকে যাওয়া হইছে এবং সে নেগোসিয়েশন করে সে একমত হইতে বাধ্য হইছে। বাধ্য হইছে। এখন সে যদি বইলা থাকে আমি যাব না, মাইরা ফেলাও। সে তো বলতে পারে। সে তো জেদি মহিলা। এখন এই কথা তো আমি আপনি শুনি নাই। আমরা অনুমান করলাম। অতীতে ভবিষ্যতে দেখবেন বই তো লিখবে কেউ। ওখানে যারা ছিলেন তারাই বলবে একসময় রিঅ্যাকশনটা কি ছিল। এই যে বলা হয়েছে সে যাবে না। পরে জয় ফোন করলো, কথা বলল, গালিগালাজ করলো। ওইখানে তো এরাই বলতেছে কিন্তু। ওই দৃশ্যপটটা কিন্তু আপনি একটু মনে রাখবেন। একসময় কিন্তু এই পিকচারটা আসবে। যখনই পালায় যাওয়ার কথা বলবেন। পালাইছে কে? ইরানের শাহেনশা পালাইছে। হেলিকপ্টার নিজে চালাইছে। পালাইছে কে? ওই যে আসাদ পালাইছে। কতগুলো জিনিস আছে তো। যখন আপনি নেগোসিয়েশন করে পাঠায় দিবেন, আসাদ, এটা আরে পালা আসাদকেও তো রাশিয়া এরকম সম্মান দিয়েই রাখছে শেখ হাসিনার মতো। হ্যাঁ, তাহলে ওইটা আসলে পালাইলে এইটা আবার পার্থক্যটা কি? এটা অন্য জিনিস। আসাদের সাথে তুলনা করেন না। আসাদের ব্যাপারটা অন্যভাবে ঘটছে তো। কিন্তু এইখানে তো যে দেশ নিয়ে গেছে, সেই দেশটা তো বলতেছে তাকে ওন করতেছে তারা। শুধু নেয় নাই, তাকে ওন করতেছে তারা। এবং সে আচ্ছা, ফিরে আসার ভূমিকা একটু যাচ্ছে সে। সংক্ষেপ করুন, এই তাহলে আমরা একটু জনাব মুসা সাদিক চলে যাই। এই ভূমিকার মধ্যে চলে আসছে বর্তমান সম্পর্কটা কি হবে? বর্তমানে আমাদের সাথে ভারতের সমস্যাটা কি? সমস্যা আগে যা ছিল এখন তাই। ভারতের সাথে আমাদের একটা সমস্যা বাড়ছে সেটা হলো হাসিনা। আপনি সোজা করে দেই। বেশি কথা বলে লাভ নেই তো। ৩ ঘন্টা কথা বলার দরকারটা কি? ভারতের সাথে আমাদের যে সমস্যাগুলো ছিল আগে, এখনো আছে। জিয়ার আমলে যা ছিল, এরশাদ যা ছিল, খালেদা জিয়া, হাসিনা এখনো আছে এটা। যুক্ত হইছে কি? স্বয়ং শেখ হাসিনার সমস্যা। এই যে সমস্যা যুক্ত হইছে, এখন দেখার ব্যাপার হাসিনা কার্ডটা তার কি ব্যবহার? এই কার্ডটা কি তার নিজের স্বার্থে ব্যবহার করবে? হ্যাঁ। হাসিনা সেখানে আছে, এটা ভারতের একটা প্লাস পয়েন্ট। ট্রাম্প কার্ড তার কাছে। হাসিনাকে রেখে অনেকগুলো জায়গায় সে বার্গেনিং করতে পারবে। কারণ সরকার যদি ইন্টারনালি বাংলাদেশের অভ্যন্তরে যে নেটওয়ার্কটা করে আছে, আমরা পত্রগুলো দেখতেছি তো। বাংলাদেশটা কিন্তু এখনো একটা গোয়েন্দা নেটওয়ার্কের ভিতরে আছে। এখানে সিআইএ আছে,
চীনের সামরিক মিলিটারি আছে এখানে, পাকিস্তানের আইএসআই আছে, ভারতের র আছে, নাইকের এখানে। এখানে সবাই যাদের অবস্থান আছে কিন্তু। এবং এটা বলা হচ্ছে দেখেন ইন্টারেস্টিং ঘটনা আসতেছে যে আমাদের এখানে বড়, বড় ব্যবসায়ী যারা ছিলেন, তার মধ্যে মনে করেন এস আলমের ব্যবসায়ী। এত টাকা লুটপাট করছে কাকে দিছে? এখন বলা হচ্ছে রর বাংলাদেশের বাজেটটা এরাই দিত। যদি বাংলাদেশের বাজেট তোলা হয়, অবস্থা কি দাঁড়ায়? আপনাকে ছাড়বে তারা? এই বাজেটে একটা টাকা বাজেট। এই যে কোটি, কোটি টাকা লুটপাট করলো হাজার কোথায় গেল এটা? কে খাচ্ছে? এইখানে দেখেন ভারতের নেটওয়ার্কটা তো জাদা ব্যাপার না। আপনি মনে করেন না উড়ে গেছে। এরা ঝিম ধরে বসে ছিল যে কি হইতেছে দেখে। এবং তাদের ডিপ্লোমেসি খুব শার্প ডিপ্লোমেসি কিন্তু। এবং এই ডিপ্লোমেসির ভিতর দিয়ে কিন্তু এমন এক ব্যক্তিকে তারা এখানে হাই কমিশন নিয়োগ করতেছেন, ত্রিবেদী। যিনি সেন্ট্রাল মন্ত্রী ছিলেন। অভিজ্ঞ লোক, বয়স তার ৭৫ এর কাছাকাছি। তিনি এখন যদি এখানে হাই কমিশনে আসেন, আপনি চিন্তা করতে পারছেন? এই বাংলাদেশের রাজনীতিটার গুরুত্ব কতটুকু? কোন ওয়েটে গেল এটা? সেন্ট্রাল গভর্নমেন্টের মন্ত্রীর পদমর্যাদায় প্রাক্তন চিফ মিনিস্টার, বড় নেতা। তিনি এখানে হাই কমিশনে যা বসবেন, সেইখানে আপনার ডিপ্লোমেসি প্যাটার্নটা কি হবে? পুরো হাইকোর্ট চেয়ারে তো ঘুরে যাবে। ইনি যখন মুভ করবেন মন্ত্রণালয়গুলিতে বা প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের সাথে, প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাবে তো। তার তো সব মুখস্থ। উনি জানে সব। আপনি কথা কি বলবেন? একটা উদাহরণ দেই আপনাকে। আদ্র গ্রোমিকো কথা বলতেছিল হেনরি কিসিঞ্জারের সাথে। হেনরি কিসিঞ্জারের সাথে কথা হচ্ছে। তো হেনরি কিসিঞ্জার বলতেছে একটা বিষয়ে ওইটা ওই জায়গাটায় আছে। লোকেশন। তো গ্রোমি কি বলল? হ্যাঁ, ওইখানে আছে ২ টা পাশে ২ টা গাছ আছে, পিছনের গাছটা হলো এই কালারের। তখন কিসিঞ্জার বলল, মেবি, নট মেবি। আপনি কতদিন ধরে ক্ষমতায় আছেন? ২ বছর? আমি ৩২ বছর ধরে চেয়ারটা বসে আছি। 32 ইয়ার্স। তো আপনি বুঝেন, অভিজ্ঞতা বিকল্প নাই। অভিজ্ঞতা, লেখাপড়া, চর্চা, সংযোগ সব দিক দিয়ে কিন্তু যিনি আসতেছেন, তিনি কিন্তু একটু ব্যতিক্রম। তাকে যখন বাংলাদেশে নিয়ে আসবেন, আপনি কি এখানে ঘাস খাওয়াবেন? যেটা পারে নাই আমাদের এখানে আমরা এই পর্যন্ত কারা আসছে? সমর সেন আসছিল ভালো একজন নামকরা লোক আসছে। নাম করে যদি বলেন, বর্তমানে যিনি চলে গেলেন যিনি, বিক্রম, উনি ছিলেন মোটামুটি। কিন্তু বঙ্গবন্ধুর আমলেও কিন্তু দেখবেন, ওই জাতিসংঘতে নিয়ে আসছিল তাকে কিন্তু। এই পর্যন্ত যারা হাই কমিশনার ছিলেন, ভালো ছিল কিন্তু পলিটিক্যাল ছিল না। এই প্রশ্ন কেন দেখা দিল? বারবার ভাবেন পলিসি মেকার বাংলাদেশে যারা আছেন, কি কারণে ভারত একজন ঝানু পলিটিশিয়ানকে বাংলাদেশে ছোট্ট দেশ হাই কমিশনে বানালো? উনি বা কেন রাজি হইলেন? জাতীয় স্বার্থ। ড্যান কোয়েল, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট, তাকে নিয়োগ করা হলো জাপানের অ্যাম্বাসেডর। খেয়াল করবেন উনি কেন গেলেন? ওই যে ব্যবসা। আমেরিকা চালায় ব্যবসায়ীরা। খেয়াল করে নিন, চূড়ান্ত পর্যায়ে আমেরিকা চালায় ব্যবসায়ীরা, পেন্টাগন, সামরিক নেতারা, নট জনগণ। ওই কংগ্রেসদের ভোটারদের লিস্ট আছে না? কংগ্রেসম্যান সবগুলো চালায় ব্যবসায়ীরা। মূল কাঠামোতে বসে আছে ইহুদি গোষ্ঠী বিরাট। আমেরিকা ইজ নট এন্ডার আমেরিকার প্রেসিডেন্ট। কে বলছে এটা? প্রেসিডেন্ট চেয়ারে বসে আছে, তার কে চালাচ্ছে? মুসা ভাই তো ভালো মতো রইল। এগুলো তো এই বাস্তবতা আসে না। এখন বাংলাদেশে তাকান তো, বাংলাদেশের রাজনীতি পাওয়ারফুল কে? এখানেও কিন্তু একটা শিল্প গোষ্ঠী দাঁড়ায় গেছে, একটা ব্যবসায়ী গোষ্ঠী দাঁড়ায় গেছে, যারা শক্তিশালী হয়ে গেছে। তারা কিন্তু এমপি বানায়, মন্ত্রী বানায়, লবি ক্রিয়েট করে কিন্তু। এটা হয়ে গেছে বাস্তবতা। এই যে এমপি হচ্ছে, মন্ত্রী হচ্ছে আপনার, এবার এত গুজব শোনেন নাই? শুনেন নাই চট্টগ্রামে যে বলল ১২ কোটি টাকা চাইছে আমার কাছে এমপি মহিলার জন্য? আসতেছে তো এখানে। তো ব্যবসায়ী ব্লক যখন সামরিক কোটা, পাকিস্তানে কিন্তু সামরিক কোটা মন্ত্রী হয়, এমপি এমএলএ বানানো হয়। পাকিস্তান ও বাংলাদেশেও কিন্তু প্রচ্ছন্নভাবে ডিজিএফ এর গুরুত্ব আছে কিন্তু। মানে আমাদের সামরিক গুরুত্ব আছে। এগুলি সব দেশে হয়। ইকুয়েশন রাষ্ট্র স্বাধীনতা ক্ষেত্রে ইকুয়েশনটা করতে হয়। সুতরাং আপনি যখন দেখবেন যে কোন গোষ্ঠী এখানে ক্ষমতাশালী, হ্যাঁ, ক্ষমতাশালী এখানে। আজকে এই সে আলো মানে ফিরার কথা আসতেছে। আচ্ছা কেন পররাষ্ট্র বাণিজ্য মন্ত্রী বললেন, অর্থমন্ত্রী বলতেছেন, উনি আসতে পারবেন না ভিসা পাবেন। আবার পাশাপাশি আবার তার ব্যাংক ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। দ্বিমুখী নীতি কিন্তু। এবং তার লোকজন কিন্তু বসে সহজে বসে বিভিন্ন জায়গায় তার লোকজন সেটা হয়ে যেতেছে।
তাহলে আপনাকে বুঝতে হবে এস আলম ইজ নট এস আলম। উনি হচ্ছেন একটা শক্তির প্রতিনিধিত্ব করতেছেন। উনি হচ্ছেন ওই শক্তির অর্থ যোগানদাতা। উনি হচ্ছে একটা ভান্ডার। উনার মতো আরো অনেকে আছে কিন্তু এখানে। আমরা তাদেরকে চিনি জানি। কিন্তু আমরা যদি এনসিপির মতো বলে দেই, বাচ্চা পোলাপানরা যেটা বলছে। বাচ্চা বলে যেটা বললাম, এখনো রাজনীতির ব্যাপারে শিশু। পার্লামেন্ট ঢুকছে তো আস্তে, আস্তে রাজনীতি শিখবে, বুঝবে। হ্যাঁ, তেজ আছে। তেজ আছে বলেই তো বিপ্লবটা হইছে। তেজের দিক দিয়ে তাদেরকে আমি তার প্রশংসা করি। কিন্তু অভিজ্ঞতা প্রয়োজন আছে তো, লেখাপড়ার প্রয়োজন আছে তো, শিক্ষা প্রয়োজন আছে, ভূ রাজনীতি প্রয়োজন আছে তো। বাংলাদেশটা কেন বাংলাদেশ? কেন ইচ্ছা করে সিঙ্গাপুর হতে পারতেছে না? কেন ভারতে চলতে পারতেছে না? এগুলি তারা এখন বুঝবে তো। এখন তো ওই পেয়েছে। এখন দেখবেন কথাবার্তা চেঞ্জ হয়ে যাবে অনেকটা। নমনীয় হয়ে যাবে। এটা হলো ধারা রাজনীতি। এইটি সামনে রেখে যদি মনে করেন ভারতের সাথে আপনার ব্যবসা একটা কমছে, আমাদের রিজভী কি করছিল? নিজের চাদর দিয়া ফিকা দিল, পুড়ে দিল। ভারতের গুডস কিনবে না। আমি তখন টক শোতে বলেছিলাম, এই সমস্ত নাটকের লাভ কি? আপনি কিনবেন না ভালো কথা কিছু। নাটকের লাভ কি? কমছে? আপনার টেক্সটাইল দেখবেন, আপনার গার্মেন্টস, আপনার টেক্সটাইল, আপনার বিভিন্ন এরিয়াতে যেগুলো আছে, এই যে মানে প্রোডাক্টস যেগুলো আছে আমাদের, পুরা বাংলাদেশ মার্কেট তো ভারতের। ভারতের মার্কেট এটা বললাম তো। এই মার্কেটটা কি আমরা বাংলাদেশে করতে পারছেন? চায়না আসতেছে, ভারত আসতেছে। মেইনলি তো ভারত। কারণ বর্ডার দিয়ে চলে আসে কি করবেন? এই দেশে দুর্ভিক্ষ হবে না তো। দুর্ভিক্ষ এই জন্য হবে না, ওদিকে মায়ানমার আছে, এদিকে ভারতে বিভিন্ন কৃষি রয়ে গেছে। মাল চলে আসবে দেখেন। বেস্ট প্রোটেকশন বাংলাদেশে একটা ব্লেসিং আছে তো, কাউন্টার ব্লেসিং। সেটা হলো ভারতের জনগণ বা গোষ্ঠী আপনাকে বাঁচায়। সংকটে পড়বে, মরে যাবেন না কিন্তু। এখন আপনি দেখেন আপনাকে ঘিরে ফেলাইছে কিন্তু। ভারত তার সামরিক বলয়গুলো কিন্তু সম্প্রসারণ করছে উত্তর পূর্ব ভারত থেকে। বর্ডার ইনস্টিটিউট ওপেন। এখন ওখানে সমস্যা হচ্ছে মণিপুরে, মিজোরামে সমস্যা হতে পারে। আবার মায়ানমারের সাথে সমস্যা আছে তার ৪টি স্টেটে। আমাদেরও তো ৪ টে বর্ডার আছে এখানে। এদিকে আছে একটা ৫ টা বর্ডার রয়ে গেছে। ক্যালকাটা ধরে মেইনল্যান্ড, আমরা স্যান্ডউইচ কান্ট্রি। এখন যদি মনে করেন আমার সাথে সম্পর্কটা কি হবে? আগে দেখতে হবে অতীতে কেমন ছিল? কোনটার সমাধা হইছে? দেখেন তো এই ৫৪ বছরে কোনটা ছিল সমাধা? একটা হচ্ছে সমাধা বেরুবাড়ি, সেটেল। এটা হয়ে গেছে। আর গঙ্গার পানির কথা বলছেন না? পার্বত্য চট্টগ্রাম। গঙ্গার পানি চুক্তির সাথে কিন্তু পার্বত্য চুক্তির সম্পর্ক আছে। রাজনীতি সমঝোতা আসে না। গঙ্গার পানি আপনি কতটুকু চান? আমরা যদি আমাকে যদি বলেন, আমি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টকে দোষ দেব না। সেন্ট্রাল গভর্নমেন্ট চাইতেছে পানি দিব। প্রভিনশিয়াল গভর্নমেন্ট যেহেতু ফেডারেল স্ট্রাকচার এ পানিটা হচ্ছে প্রভিন্সের, অর্থাৎ পশ্চিম বাংলা। তো মমতা ব্যানার্জি যখন বলে সিকিমতে যখন পানিটা নামে, নেমে কোথায় আসে? ভাটার দেশে আসতেছে উজানে। যখন রাস্তার মধ্যে বেরিটাকে দিছে, এই যে ডাইভার্ট করে দিলেন জোয়ারটাকে। ওখানে সিকিমের করছে, পশ্চিম বাংলায় করছে। এরকম ১০-১২ টা ডাইভার্সন করা হয়েছে। এখন তো আর বেশি করা হয়েছে। পানি যদি চলে যায় পশ্চিম বাংলায়, অন্য স্টেটে, তো পানি আমরা কইতে দিব? মমতা তো বলে দিছে, আমার পানি থেকে এনে দিব। আমার পানি থেকে তো দিব। তো সম্পর্কটা কিন্তু মমতার সাথে। মমতারে কিন্তু শেখ হাসিনা রাজি করতে পারেন। জ্যোতি বসুরে পারছিল অন্য কারণ ছিল। সবসময় সবকিছু হয় না কিন্তু। মমতা পানি দিবে না। এবং এই পানি হচ্ছে তার বড় সম্পদ, তার রাজনীতির। এখন যদি মনে করেন কোন কারণে মমতা ক্ষমতা আসতে না পারে, এখন বিজেপি চলে আসে। ৭ই মে শেষ হবে আরকি আবার নির্বাচন বলেন, পশ্চিমবঙ্গের। যদি বিজেপি চলে আসে, আবার যদি আসামে চলে আসে, ত্রিপুরায় চলে আসে, মেঘালয়ে চলে আসে, অর্থাৎ সবগুলিতে তারাই চলে আসে। আমাদের ৫ টা বর্ডার তো, তাহলে রাজনীতি একরকম হবে কিন্তু। আর যদি বিজেপি না আসতে পারে, কোথাও যদি ক্ষমতা হারায় ৫ টা জায়গায় ২ টা, রাজনীতি একরকম হবে। টু স্টেট পলিসিতে কিন্তু আমাদের জন্য প্লাস পয়েন্ট হয়ে যাবে। আমাদের বুঝতে হবে পলিসি মেকারদের যে কোথায় আমরা খেলবো। আমাদের তো খেলার জায়গা আছে। এমন একটা অবস্থা হইছে, আমরা খেলতেও পারি না, খেলার কোনো মানে মাঠও পাই না। মাঠ পাইলেও কিন্তু আমরা মাঠ সাজাতে পারি না। আমাদের ফরেন পলিসিটা হচ্ছে এমন লোকদের সাথে পড়ে গেছে, এখানে কোন রাজনীতিবিদ নাই। আমলা নিয়ন্ত্রণ দেয়। সম্পূর্ণ আমলা। অভিজ্ঞ রাজনীতিবিদ, অভিজ্ঞ আমলাদের কোন ককাস নাই। কোন বডি নাই। যেটা ভারতে আছে, পাকিস্তানে আছে। প্রাক্তন অ্যাম্বাসেডর হাই কমিশনারদের একটা কমিটি আছে। আমাদের নাই। প্রাক্তন রাষ্ট্রদূতদের কথা বলেন, আছে। আমাদের কিন্তু প্রাক্তন ফরেন মিনিস্টার যে কটা আছে, আপনি শুনতে পারছেন একসাথে চা খেয়েছে কখনো? ভারতে কিন্তু প্রয়োজনে ডাকে। এগুলো আপনি মিলাই দেন। ভারতের শর্ত খারাপ না। একটা দেশ যখন বড় হয়, কত বৈশিষ্ট্য থাকে।
আপনি এগুলো ফলো করেন। ভারতের শব্দ খারাপ না। ভারতের ডিপ্লোমেসি তো শার্প ডিপ্লোমেসি। ফলো করেন। আপনি পাকিস্তান ডিপ্লোমেসি আরো শার্প দিবেন। ফলো করেন। এখন কেন পারবেন না, কি জন্য পারবেন না বোঝা মুশকিল। যেমন ধরেন ভারতে বিজেপি দল হিসেবে শক্তিশালী। পাকিস্তানে কিন্তু আবার আর্মি শক্তিশালী। এখন বাংলাদেশের দল হিসেবে কিন্তু ক্ষমতা যাওয়ার পরে ব্যক্তি শক্তিশালী প্রধানমন্ত্রী, আর কেউ না। তাহলে কতগুলি সিম্পটম কি? আপনি যদি প্রধানমন্ত্রীর ঘাত করতে পারেন সব ঠিক। সংসদ কথা বলবে না, নেতারা কথা বলবে না, সব ঠিক। ভারতে কিন্তু তা না। ওখানে কিন্তু ডিবেট হবে। এইখানে একটা দেখার ব্যাপার আছে। ভারত জানে যে বাংলাদেশের সাথে সম্পর্ক ঠিক করতে হলে আমার দরকার এই মুহূর্তে কি তারেক জিয়া। এবং তারেক জিয়ার আশেপাশে যে কয়জন আছে এদের সাথে সম্পর্ক থাকবে, কিন্তু মূল সম্পর্ক তার সাথে, বোঝাপড়া তার সাথে। যদি সেই বোঝাপড়া তাদের সাথে হয়ে থাকে, আপনার আমার করার কিচ্ছু নাই। কিচ্ছু করতে পারবেন না। ঘটনা ঘটতে থাকবে, করতে থাকবে। খলিল বাংলাদেশের জন্য ভালো কি খারাপ বড় কথা না। বড় কথা হলো আপনারা যারা বলতেছেন যে বাণিজ্য চুক্তি আমরা শেষ করে দিছে। এটা কি সরকার বোঝে না? বিএনপি বোঝে না? জামাত বোঝে না? খুচরা পার্টি বোঝে না? ওই গেল খুচরা পার্টিগুলো এখন চুপচাপ ওই ৩০ টা পার্টি ডাকছিলেন সমঝোতা কি কনসেন্সাস মিটিং এ সংবিধানের ঐক্যমত্য কমিশন। ওই গেল তারা এখানে। না বুঝা না শুনে চোখ বুঝা কিন্তু কথা বলে না। চীনের সাথে সম্পর্ক কি হবে না হবে। কত বড় মহাপণ্ডিত। চীন যায় নাই, ভিজিট করে নাই, ওই চীনের সাথে মিশে নাই, ডিপ্লোমেসি পড়ে নাই। এখানে বসে বসে বলে দিল এই চীনে এই চীন। এত সোজা, এত সোজা না তো। এগুলো তো বুঝতে হবে। আমি তো বলছি আমার দেশের সবচেয়ে বড় সমস্যা রাজনীতিটা। না বুঝে কথা বলে, না বুঝে শাউটিং করে এবং না বুঝে শত্রু বানায়। তারা কিন্তু শত্রুকে মিত্র করতে পারে না। আমি সবসময় বলেছি ভারতের ভিতরে তো পাবেন বাংলাদেশি। দেখাতে পারেন আমাকে? মুসা ভাইরে বলতেছি, ভারতের ভিতরে বাংলাদেশপন্থী একজন লোক বাইর করতে পারবেন? নেতা, বুদ্ধিজীবী? পারবেন। বাংলাদেশের ভিতরে কেন পান? আগে নিজেরে ঠিক করেন। এই যে দেখেন সামগ্রিক ক্যাবিনেট করা হয়েছে। যেই ক্যাবিনেটের পরে সমসংখ্যক উপদেষ্টা করা হচ্ছে, প্রতিদিনই করা হচ্ছে একজন করে। একজনের মন্ত্রী, তার পিছনে একজন উপদেষ্টা, তার পিছনে আবার গোয়েন্দা বাহিনী। এই চোখ দরকার নেই তো আপনার। ছোট্ট দেশ। বলছেন ক্যাবিনেট ছোট হবে। ক্যাবিনেট তো ৬০ ছাড়া গেছে। একটা মন্ত্রীকে উপদেষ্টা পোস্টে লেখা ১০ থেকে ১৫ লক্ষ টাকা মাস। আপনি কেন বসতে দেবেন? কোনো কাজ নাই। এটা দিতে হবে, গাড়ি দিতে হবে, বাড়ি দিতে হবে, তার টিএডি দিতে হবে। কেন খরচ করবেন আপনি? সে কি এসেনশিয়াল আমার জন্য? না। এই তো বুঝতে হবে তো। আজকেও দেখলাম স্বাস্থ্য উপদেষ্টার রিপোর্ট আছে। পড়লেন তো। জি। আপনার জনাব সিনহা প্রশ্ন সাইদ, যত দুর্বল হবে, যত আপনাকে দুর্বল হবে, ধন্যবাদ। আমাদের তো আরেকজন মেহমান আছে, ওনাকে একটু সুযোগ দিতে হয়। বুঝছেন? এখন মূল কথা আমার এই ভারত সম্পর্কটা ক্ষেত্রে যে বাধাগুলি ছিল, সেই বাধাগুলো কিছু আমরা মীমাংসা নতুন ভাবে সামনে আসতেছে গঙ্গা চুক্তি। পার্বত্য চুক্তি কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফল আনতে পারেনি। আনতে পারেনি। মানে এই চুক্তি নিয়েও তো বিএনপি বলেছিল। খালেদা জিয়া বলেছিল। যে বাংলাদেশের একটা অংশ ভারতকে দিয়ে দেওয়া হয়েছে। এক স্টেট শাহাবুদ্দিন বলেছিলেন, আমি জানি না, আপনারা জানেন। এখন প্রশ্ন কেন বললাম? আমি দায়িত্বশীল ছিলাম। কোন দলই না বলছি। অপোজিশন কোন দল রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা রাখে কি আবেগ চেতা কথা এটা যেমন সত্য, আবার সরকারও কিন্তু এমন কিছু পদক্ষেপ নিয়ে রাখে যাতে অপোজিশন দাম থাকে না। এখন আমাদের সাথে ভারতের ব্যবসার ট্রেন্ডটা দেখেন তো, ব্যবসার ট্রেন্ডটা কি, ভিসার ট্রেন্ডটা কি, কালচার ট্রেন্ডটা কি, অনেকগুলো সেক্টর আছে দেখেন। ট্যুরিজম সেক্টরটা কি? আপনি যদি মনে করেন আপনি ভারত যাইবেন না, হাসপাতাল করেন। আপনি চীনের সাথে করছেন না? হাসপাতাল বাড়ান। আবার কেন ভিসা দিতে চাচ্ছেন? ভিসা দেওয়া মানে হলো আবার ঘুরে ফিরে আপনার আরো ওই এক কিছু না। অর্থাৎ আপনার দেশে হাসপাতাল হবে না, ডাক্তার হবে না, চিকিৎসক হবে আচ্ছা, না। ট্যুরিজম তো আচ্ছা, অনেক আগায় গেছে। জনাব সিনহা সাইদ, আপনাকে অনেক ধন্যবাদ। মোহাম্মদ মুসা সাদিক, জীবন্ত শহীদ এবং বিসিএস মুক্তিযোদ্ধা সমিতির সভাপতি। আপনি আসলে ডক্টর সিনহা সাইদের কথার সঙ্গে একমত কিনা যে শেখ হাসিনা আসলে পালায় নাই? আপনি সবাই নিয়ে কথা বলেন। ডক্টর সিনহা সাহেব ঠিকই বলেছেন। দেখেন, সে সময় আই ওয়াজ কিপিং ইন টাচ উইথ 3 chiefs and cabinet secretaries, and we all secretaries are working together very, very closely. It was the government who decided.
to send that to India with all protocol. আমাদের এয়ারফোর্সের স্পেশাল ফ্লাইট তাকে নিয়ে গেছে, তাকে ইন্ডিয়ান গভর্নমেন্টের অথরিটির হাতে হ্যান্ড ওভার করে আসছে, এবং তিনি পদকপত্র ফর্মালি দিয়ে যেতে পারেন নাই। সুতরাং তিনি প্রধানমন্ত্রী হিসেবেই কিন্তু ভারতে গেছেন। আরেকটা জিনিস এখানে আলোচনা হয়েছে যে ভারত ফেরত দেবে। এখন ভারতের একটা ঐতিহ্য আছে, ভারত তো মুড়ি মুড়ির মতো দেশ না, ভারত তো ইনসেক্টস না, ওয়ান অফ দি লার্জেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি, ওয়ান অফ দি নিউক্লিয়ার পাওয়ার কান্ট্রি। তাদের একটা ঐতিহ্য আছে। তারা আমাকে দেখেন 60 বছর ভারতে রেখে দিয়েছে দিল্লিতে, তা কিন্তু ফেরত দেয়নি। চীনা তো হামকি ধমকি দিয়েছে। সুতরাং শেখ হাসিনাকে চাপ দিয়ে ফেরত আনা কারো পক্ষে সম্ভব না, এবং বর্তমান ইলেকটেড ডেমোক্রেটিক গভর্নমেন্ট সেটা করবেও না। আমি আপনাকে বলতে পারি আরেকটা কথা হচ্ছিল যে ইউনূস সাহেবের সময় ভারতের সাথে সম্পর্ক কেমন ছিল। ডক্টর ইউনূস created total disaster in the relationship of India and Bangladesh. আমি একটা উদাহরণ দিতে পারি। এটা আমাকে ভারতের কয়েকজন সাবেক রাষ্ট্রদূত এবং সার্ভিস সেক্রেটারি সাউথ ব্রদার বলছে, তোমাদের বাংলাদেশে গত 55 বছরে 10 জন প্রেসিডেন্ট চলে গেছে, 7 জন প্রধানমন্ত্রী চলে গেছে, নান uttered about 7 sisters, none uttered a single word, not a single word about 7 sisters. ইভেন যখন ইন্দিরা গান্ধীর পতনের পর মোরারজি দেশাই ঢাকা আসছিলেন, তখন মোশতাকের আমলে, আমি তো বঙ্গভবনে, মোশতাকের আমলে আমি তো প্রেসিডেন্ট অফিসার, মোশতাক আমলের রাস্তায় যে কোরআন শরীফের আয়াতটা লেখা ছিল, আয়াতের বড় বড় বোর্ড ঝুলানো ছিল, জিয়া রহমান স্যারের হুকুমে ডিজিএফআই এক রাত্রে সেগুলো তুলে ফেলে। কেননা ভারতের সাথে হেড অন কোলিশন করা যাবে না, করতে হবে না, এটা একটা অলিখিত দলিল। এবং দেখেন 7 সিস্টার নিয়ে ডক্টর ইউনূস কথা বলতে গেছে, এতে হি ডিস্ট্রয়েড দি রিলেশনশিপ between Bangladesh and created huge misconception, created huge danger. সেই জন্যে খালেদার মৃত্যু হওয়ার পরে ভারতে বর্ষবন্ধু আসছে, ইউনূসের সাথে কিন্তু কথাই বলেনি, ওখান থেকে আপনার তারেকের সাথে কথা বলে চলে গেছে। আমি আর একটা কথা যোগ করতে চাই, এই যে ভারত আমাদের ক্রাইসিসের সময় এই যে তেল, গ্যাস, ফুয়েল, পেট্রোল, ডিজেল, এগুলোর যে ক্রাইসিস, এগুলো ভারত মোকাবেলা করে দিচ্ছে। আমরা বলা যায় না চাইতে দিচ্ছে। এবং আমি গত 10 দিন আগে আমি দিল্লি গেছিলাম, আমার সাথে তাদের সেই 1971 সালে আমি ছিলাম কলকাতা গভর্নমেন্টের স্বাধীন বাংলার ভেতরে ওয়ার্ক করেসপন্ডেন্ট, একই সাথে আই ওয়াজ স্টাফ অফিসার টু দ্য অ্যাক্টিং প্রেসিডেন্ট। সেই সূত্রে সেখানকার ভারত সরকারের সাউথ ব্লক, নর্থ ব্লকের সচিবদের সাথে, জেনারেলদের সাথে আমার সম্পর্ক ছিল। 91 পর তারা আমার কাছে রেগুলার ব্রিফিং নেয়, আমিও তাদের কাছ থেকে ব্রিফিং নেই, এবং we work for the benefit of both the countries. এবং আমি ভারত বাংলাদেশ ওয়ার ভেটারান অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট, ওদের জেনারেল বিকে সিং প্রেসিডেন্ট, ভারত ইন্ডিয়া বাংলাদেশ ওয়ার ভেটারান অ্যাসোসিয়েশন। আমি যে গেছিলাম গত সপ্তাহে, ভারতের তাবৎ ডিসিশন মেকার, টপ পাওয়ারফুল মিনিস্টার্স, তাদের সাথে কথা, আপনি অজিত ভালো কথা বললেন, আমাকে তার বাড়িতে আমার ছেলে ছিল, ডিনার খাইয়েছেন। এবং তার আগে আমি মনমোহন সিং এর সময় যে ছিল মেননজি, শিবশঙ্কর মেনন, এনএসএ, তার সাথেও একসাথে কাজ করছে। They have got all goodwill for Bangladesh, but particularly
goodwill for this democratic government of BNP. তারা বলছে আমরা টোটাল কোঅপারেশন দিব এবং গিভ অ্যান্ড টেক পদ্ধতিতে হবে, এবং আমরা আমাকে বলছে যে ইউ ক্যান টেল দেম যে উই উইল গো উইথ উইন উইন উইথ বাংলাদেশ, এবং আমরা বাংলাদেশকে আমরা এবং তাদের একজন শীর্ষ ক্ষমতাবান আমাকে বলেছেন যে লুক, যদি আই ডিফার্ড উইথ হিম, লুক we have given birth to Bangladesh, so we have our moral obligation and duty to see Bangladesh is well, to see welfare of Bangladesh. Bangladesh যদি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয় তাহলে আনন্দ উৎসব করবে কে? পাকিস্তান। That we will never like to see, and that we will never tolerate. We will always keep Bangladesh smiling, healthy, prosperous. এবং এই যুগ আর আরম্ভ হয়ে গেছে ইরান, আমেরিকা, ইসরায়েল। তেল নিয়ে যত ক্রাইসিস হোক আমাকে জানানো হয়েছে যে দে উইল প্রোভাইড অল সাপোর্ট। বাংলাদেশে কোনো বড় ধরনের ক্রাইসিস তারা করতে দেবে না, বিকজ বাংলাদেশ দে ফিল দ্যাট দিস ইজ দেয়ার ফ্রেন্ডলি কান্ট্রি, এবং তারা মনে করে যে বাংলাদেশ যদি ফেল কান্ট্রি প্রমাণিত হয় তাহলে ৭১ যে তাদের যে ভূমিকা ছিল, তারা বাংলাদেশ তৈরিতে সাহায্য করেছিল, সেইটা তাদের মুখে চুনকাই লাগবে। সো দে উইল অলওয়েজ সি দ্যাট বাংলাদেশ গোয়িং থ্রু গুড ডেজ আর বাংলাদেশ প্রসপারাস। তো এখন সেই দিক দিয়ে এখন বর্তমান যে গভর্নমেন্ট আছে, সিনেমা একটু বলছেন যে কেউ কিছু বলছে না, মন্ত্রীরা তারেক রহমান এরা কেউ কিছু বলছে না, ভারতের সাথে সম্পর্ক কি বলছে না, যে সেনা ভাই এটাই একটা ডিপ্লোমেসি। বলছে না, তার অন্তরালে সবকিছু বলছে, মানে দেয়ার আর রিলেশনশিপ, দেয়ার আর আন্ডারস্ট্যান্ডিং। সেভেন সিস্টার নিয়ে হুঙ্কার দিয়েছে ডক্টর ইউনূস, তার পরিণতি খারাপ হয়েছে। সুতরাং ইন্ডিয়ার সাথে আমাদের ডেমোক্রেটিক গভর্নমেন্ট, ইন্ডিয়া লার্জেস্ট ডেমোক্রেটিক গভর্নমেন্ট অফ দি ওয়ার্ল্ড, সো বাংলাদেশে তারা ডেমোক্রেটিক গভর্নমেন্ট এসছে, তারা দে আর হ্যাপি, প্লিজড, এবং তারা দে আর এক্সট্রিমলি উইলিং টু ওয়ার্ক টুগেদার উইথ দিস গভর্নমেন্ট। আমাকে তারা ফর্মালি বলছে, আমি বাংলাদেশে এসে আমি কমিউনিকেট করে দিয়েছি, আরো করবো। আরেকটা কথা উল্লেখ করতে চাই যে শেখ হাসিনা ছাড়া আমাদের হাজারটা কোঅপারেশনের পথ আছে। এক শেখ হাসিনা দিয়ে বসে থাকলে চলবে না। শেখ হাসিনা আমার ১০০১টা ইস্যু আছে, সাবজেক্ট আছে, প্রেডিকেট আছে। শেখ হাসিনা ওয়ান অফ দি সাবজেক্ট। এক শেখ হাসিনা নিয়ে তো আমি অন্য সবগুলোকে আমি ডিস্ট্রয় করে ফেলতে পারি না, এবং সেই দিক দিয়ে বাংলাদেশ ইজ ডুইং ওয়েল। বাংলাদেশ কমিউনিকেটিং আমার জানা মতে, এবং তারেক রহমান সাহেব ভারতের স্টেট ভিজিটে যাবে, আমি যে জেনে আসছি। ডেটটা বাংলাদেশ বলেনি, ইন্ডিয়াও বলেনি, আমার একটা অনুমান আছে মে মাসের মিডিলে হতে পারে। তো সেখানে বাংলাদেশ ভারতের কাছে কি চাইবে না চাইবে এখন দুই পক্ষ ঠিকঠাক করবে, তবে শেখ হাসিনাকে চাইতে পারবে না। চাইতে পারে কিন্তু তারা তার দিবে না। তো আমি সেই জায়গায় বলবো, যে জায়গায় যেটা চাইলে হবে না ওইটা যেন আমরা অ্যাভয়েড করি, মানে টু এনজয় দি কনফিডেন্স, লাভ অ্যান্ড রেসপেক্ট অফ ইন্ডিয়া, অ্যান্ড ইন রিটার্ন লেট ইন্ডিয়া এনজয় আওয়ার লাভ অ্যান্ড রেসপেক্ট। সেই জন্যে নোয়িং ফুলি ওয়াই হাসিনাকে তারা দিবে না, ওইটা নিয়ে আমি বার্গেন করতে কেন যাবো। বরং আমি এই গভর্নমেন্টকে বলবো যে তিস্তার ওয়াটার নিয়ে আমরা যেন জোর দাবি করতে পারি, মানে সবার ঊর্ধ্বে টপ তিস্তা ওয়াটার। এবং তিস্তা ওয়াটার সিনেমায় আপনি বলেছেন, দিল্লি গভর্নমেন্ট কিন্তু রাজি ছিল মনমোহন সিং এর সময়। মনমোহন সিং কিন্তু রাজি হয়ে গেছিল, শেখ হাসিনাকে বলে দিয়েছিল, কিন্তু আমাদের দিদি মমতা দিদি এটা এক্সট্রিমলি opposed and became very
নাচনি, সেটা কারণ আছে অফকোর্স। কেননা আমাদের এই যে দীপুমণি পররাষ্ট্রমন্ত্রী, সে ওয়াজ গুড ফর নাথিং। তাকে উনি পররাষ্ট্রমন্ত্রী কেন করেছেন উনি ভালোই জানে, কি জন্য করছে। আমি এটা বলবো, ওনার ক্যাবিনেটের মোস্ট অফ দি ক্যাবিনেট মেম্বার্স আর রাবিশ, টোটালি রাবিশ। তাদের যেমন দীপুমণি সম্পর্কে বলতে পারি, সে যে ওয়েস্ট বেঙ্গলে গেছিল, আমিও সে সময় কলকাতায় গেছি, আমি জানতে পারছি কি কি ঘটতেছে। দীপুমণি started talking with Mamata Di from beginning to the end. She spoke in English. Mamata Di কিন্তু বাংলা বলে যাচ্ছে। আমি at a stage Mamata Di তাকে বলেছে, can't you speak in Bengali? Answer in Bengali. দীপুমণি ইংলিশে বলেই যাচ্ছে, এত বড় বেয়াদব। মমতা পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার, ভার্চুয়ালি বাংলাদেশের প্রাইম মিনিস্টার ইকুয়াল বলা যেতে পারে। মানে দেখাইলো যে আমি ইংলিশ পারি, হ্যাঁ, মানে বুঝাইলো যে আমি ইংলিশ বলতে পারি। এই সমস্ত বেয়াদবি করায় মমতা দিদির সাথে সম্পর্ক আরো খারাপ হয়ে গেছিল। এবং শেখ হাসিনা যে এই সমস্ত বেয়াদব বেতনবিদের মন্ত্রী করেছিল, আরেকটা কথা বলে আমি স্পষ্টভাবে বলছি, এটা সিনেমাই বলেছেন মোমেন সম্পর্কে। আমি বলি তাহলে বিজ্ঞানী তার ছবিটা কোথায়, ভিকে সিং তখন ক্যাপ্টেন যুদ্ধের সময়, আমি তখন স্বাধীন বাংলার ভিতরে ওয়ার কাসপার্ট কুমিল্লা সেক্টরে যুদ্ধ করেছি। তো আমি তো প্রথমে 9 নম্বর সেক্টর যোদ্ধা ছিলাম। তো আমি যেখানে যেতাম ওয়ার কাসপার্টেন্টের ক্যামেরা আর ওয়ারের ফ্রন্ট থেকে ফেলাই দিতাম, আমি যুদ্ধে যোগদান করতাম, হোক বা না হোক স্টেন গান নিয়ে আমি গুলি চালাতাম। তো আমি ওই ভিকে সিং এর ট্রেঞ্চে আমি ঢুকে পড়লাম, একসাথে তার সাথে লয়েড করলাম। তো হি ইজ মাই স্টিল ফ্রেন্ড, আমরা 55 বছর ফ্রেন্ড। এবং এখন সে গভর্নর মিজোরামের, তার আগে স্টেট মিনিস্টার ছিল ফরেন অ্যাফেয়ার্স। সে সময় মোমেনকে প্রথম পররাষ্ট্রমন্ত্রী করা হয়। G20 সময় আমি গেলাম, মোমেন গেছে। আমাকে জেনারেল ভিকে সিং বলে, আরে what kind of abnormal man you appointed foreign minister? তাই বললাম যে এসএনসি, what is wrong with him? But he's totally mad kept. He's talking about a subject with me and others, and suddenly by giving Hopper-Stillman jump, he has gone to another subject. From there, he gave another Hopper-Stillman jump and gone to another predicate. What a madcap! আমি কিন্তু এটা লিখিত, আমি কিন্তু প্রধানমন্ত্রীকে জানিয়ে দিয়েছিলাম যে হি ইজ এ টোটাল ম্যাডক্যাপ। এবং দেখেন কত বড় ম্যাডক্যাপ প্রমাণ হলো, ওই যে আপনি বলেছেন, সিনেমাই বলছে, সে বলছে ভারত আমাদের স্বামী স্ত্রী সম্পর্ক। যখন স্বামী স্ত্রী সম্পর্ক বলেছে যেদিন, ওই দিন ছিল বৃহস্পতিবার, তারপর শুক্রবার গেল, শনিবার গেল, রোববারে আমরা তার অফিসে গেলাম মুক্তিযোদ্ধা, আমার নেতৃত্বে আমরা গেলাম। আমার ল সেক্রেটারি ছিল মুক্তিযোদ্ধা, আমরা গেছি, তার রুমে ঢুকলাম বাই ক্লাসিং দ্য ডোর। তো উনি আমাদের দেখে চিনে মোটামুটি, ভাই কি করতে হবে, কি জন্য আসছেন? তো আমি বললাম, আমরা আসছি টু বিহেড ইউ, we have come here to behead you, and taking your head we are going to race course and we will play football. ভাই আমাকে, আমরা স্বামী স্ত্রী, তখন ওরা বললো যে আমার মুক্তিযোদ্ধা স্বামী স্ত্রী। বলেন আপনি বেহুশ হয়ে গেছেন? বাংলাদেশ গুলো শহীদ হয়েছে স্বামী স্ত্রীর জন্য। আমারও হতে পারে, আমাদের ল সেক্রেটারি বললো মারা গেছে, আল্লাহ তার বেশ নসিব করে, আমারও হতে পারে, ভারতের আমাদের একদিন যুদ্ধ হতে পারে। আর আপনি এরকম স্বামী স্ত্রী বলেন এরকম, আপনি জানি করেন, চলে যান, দূর হন, গালি গালাজ করলো চলেন। সুতরাং মন্ত্রী যে নেওয়া হয় তার উপরে কিন্তু দেশের ভাগ্য অনেক নির্ভর করে, অনেকখানি নির্ভর করে। যেমন আমি বলতে পারি, এখন যে এটা বলছিলেন যে আমাদের কেয়ারটেকার গভর্নমেন্টের সময় ফরেন মিনিস্টার তহিদ সাহেব
তার কোনো দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি, ট্রু। এবং তাদের বিদায়ের 3 দিন আগে, বিদায়ের মাত্র 3 দিন আগে ডক্টর ইউনূস বাংলাদেশকে আমেরিকার পায়ে কৃতদাসের হাত পায়ে কৃতদাসের জিঞ্জির পরাই দিয়েছে, জিঞ্জির পরাই দিয়েছে, দাসখত লিখে দিয়েছে। যে চুক্তি করে গেছে তার 70% এখনো গোপন রাখা হয়েছে। এবং এমনকি আমরা যদি এখন রাশিয়া থেকে তেল নিতে যাই, কেরোসিন, ডিজেল, এনিথিং, আমেরিকার পারমিশন লাগবে। আমেরিকার বিরুদ্ধে আমরা যুদ্ধ করে জয়লাভ করেছি। আমেরিকা আমাদের 7th ফ্লিট নিয়ে আসছিল, 7th ফ্লিট নিয়ে আসছিল বে অফ বেঙ্গলে, বলছিল ঢাকা উড়াই দেবে। তখন এই ব্রেজনেভ তখন এখানে ডেস্ট্রয়ার পাঠিয়েছিল, সাবমেরিন পাঠিয়েছিল, আরবিক সাবমেরিন। কেন তার সাথে তার সাথে ইন্দিরা গান্ধী চুক্তি করে ফেলেছিল, ডিফেন্স ব্যাংক, যে ভারতের উপরে 1 বিন্দুকে আঁচড় দিলে রাশিয়ান আর্মি এবং এয়ারফোর্স যুদ্ধে লিপ্ত হবে। সেই জন্য আমরা পার হয়ে গেছিলাম। সেই আমেরিকা আমার ওই বইটি সেই আমেরিকা নভেম্বরে এসে, নভেম্বরের 27 তারিখে আমি তখন অ্যাক্টিভ প্রেসিডেন্টের স্টাফ অফিসার এবং আমার আত্মীয় দুঃসম্পর্কে আত্মীয় রুল কুটু সাহেব চিফ সেক্রেটারি, উনি আমাকে বলেছেন আমার এই বই বাংলাদেশ ফ্রিডম বাংলা একাডেমি যেখানে আছে, 27 নভেম্বর প্রেসিডেন্ট নিক্সন ফোন করে বলছে যে আমেরিকা আমাদের কথা 70 বলছে, তার সাথে ইউনূস কি করে চুক্তি করলো সেটা বলছে। ফোন করে বেলজিয়ামকে বলছে যে এক্সেলেন্সি, why would you like to go to a nuclear war between us? What our predecessors did in past. When there is a clash and difference of opinion about a country, we divided it. We divided Korea, we divided Vietnam, we divided Germany. Now, for a tiny, smallest country and insect nation, বেঙ্গলি নেশনকে নিক্সন বলেছে ইনসেক্ট নেশন। আমার এই বইতে ডিটেল আছে, ডকুমেন্ট এভিডেন্স অফ ডিটেল আছে। বলছে যে লেট আস ডিভাইড বাংলাদেশ, 1% বাংলাদেশ করে রাখো, রাজশাহীটা সেই পোর্শন, আর চিটং সিলেট পোর্শন, বে অফ বেঙ্গল এইদিকে স্পাইসেল করে রাখো, তাহলে পাকিস্তানের জাহাজ সাহায্যে খাবার টাবার দিবে, ইত্যাদি করবে। তখন বেলজিয়াম সাহেব মানে সাডেনলি বলে ফেলছে গিভ ইট 2 weeks টাইম। তো নিক্সন বলছে ওকে 2 weeks, so 15 December we will go for division of Bangladesh, we'll divide it. বেলজিয়াম বলছে অলরেডি অ্যাক্সেস এগ্রিড। তখন সে ইন্দিরা গান্ধীকে জানায় দেয়। ইন্দিরা গান্ধী তৎক্ষণাৎ বাংলাদেশের তাজউদ্দিন সাহেবকে দিল্লি নিয়ে যায়। তাজউদ্দিন সাহেব শুনে বলছে যে এক্সেলেন্সি, তাহলে আমাকে আত্মহত্যা করতে হবে, দিল্লির রাস্তায় আমি বাসের সামনে জীবন দিয়ে আত্মহত্যা করবো, আমার ট্রিটমেন্ট পাঠিয়ে দেবেন। সেই অবস্থায় ইন্দিরা গান্ধী ব্রেজনেভকে এটি খুলে দাও তো দেখেন একটু, ব্রেজনেভের সাথে কিন্তু টু কল a spade a spade, তাতে খুলে দাও, টু কল a spade a spade। বাংলাদেশ যে হয়েছে আর আমরা আমরা যে খুব করে বলি যে আমরা করেছি, আমাদের বীরত্বগাথা, সত্যি আমাদের বীরত্বগাথা তো বটেই। সে ব্যাপারে আমি কাউকে সন্দেহের করতে দিব না। আমাদের ওসমানী স্যারের নেতৃত্বে এই আমরা মুক্তিযুদ্ধ করেছি, 11 জন সেন্ট্রাল কমান্ডার, আর আমাদের 7 জন বীর শ্রেষ্ঠ, আর এই আমি নিজেও মুক্তিযুদ্ধের সময় আমার ঘাড়ে 3 আছে, আমরা তো করেছি। কিন্তু বাংলাদেশ কিন্তু জন্ম নিয়েছে বিকজ অফ ব্রেজনেভ। আজকে বলছি আমাদের প্রজন্ম জানে না, সেই জন্য আমি বলছি
ব্রেজনেভ যখন হচ্ছে ঠিক আছে 2 সপ্তাহ পরে আমরা বাংলাদেশকে ডিভাইড করে দেবো ইন্টু 2, তখন ইন্দিরা গান্ধী ব্রেজনেভের সাথে তার খুব পার্সোনাল রিলেশনশিপ ছিল, এমন রিলেশনশিপ ছিল যে কারণে ব্রেজনেভ তাকে করতে পারে, ডিজাইন করতে পারে। এবং সে তখন বলছে এই যে দেখেন ব্রেজনেভের সাথে ইন্দিরা গান্ধীর এই ছবি দেখেন, তাহলে আপনারা অনুমান করতে পারবেন যে কি ধরনের তাদের মধ্যে রিলেশনশিপ ছিল, আন্ডারস্ট্যান্ডিং ছিল। এই দেখেন ব্রেজনেভের সাথে ইন্দিরা গান্ধীর ছবি দেখেন, এই দেখেন তাদের মধ্যে পার্সোনাল রিলেশনশিপ ছিল। বাংলাদেশ হয়েছে 30 লাখ আমরা শহীদ হয়েছে ঠিকই, কিন্তু ব্রেজনেভের পার্সোনাল relationship between Brezhnev and Indira Gandhi played a very, very important role. Very, very important role. এই যে দেখেন ব্রেজনেভের সাথে ইন্দিরা গান্ধীর ছবি দেখেন, এটা আমার বইতে আছে, ডিটেল আছে, এবং তার প্রিন্সিপাল সেক্রেটারি বিএন হক স্যার তার ইন্টারভিউ আছে এই বিষয়ে। সে বলছে ইন্দিরা গান্ধী তার সাথে এরকম রিলেশনশিপ ছিল ব্রেজনেভ কুড নট ডিনাই, এবং তখন সে বলছে তাহলে তো 15 দিনের মধ্যে যুদ্ধ শেষ করতে হবে। ব্রেজনেভ বলছে ঠিক আছে তুমি তাহলে সৈন্য পাঠাও, তুমি এখানে তোমার এয়ারফোর্স পাঠাও, পাঠাও, ফোর্স পাঠাও। অ্যান্ড ট্রুলি রাশিয়ান নেভি, রাশিয়ান এয়ারফোর্স দিল্লি এসে বলেছিল, তারা ওখানে স্পুটনিক যত ছিল আকাশে 300 রাশিয়ান স্পুটনিক ছিল, সেগুলি স্পাইস নামে নিয়ে আসছে। গলিতে গলিতে আপনার একটা সুইট পরে থাকলো তারা দেখতে পাচ্ছিল। এবং আমাকে আমার ওই বইতে যে বই দেখালাম, ওই বইতে আপনার জেনারেল মার্শাল ইন্টারভিউ আছে, এই জেনারেল মার্শাল তার বিশাল ইন্টারভিউ আছে। সে বলছে রাশিয়ান স্পুটনিকের দ্বারা আমরা তোমার পরিচয় ধরলাম, এবং বাংলাদেশে আমরা নতুন ওয়ার স্ট্র্যাটেজি নিলাম, ফ্লাডিং ট্যাকটিক্স। ফ্লাডিং ট্যাকটিক্স সে বললো যে মাসুদ্দিন যেমন হিট অ্যান্ড রান, আর জেনারেল গিয়াব যেমন টানেল ওয়ারফেয়ার, তেমনি আমরা ফ্লাডিং ট্যাকটিক্স, পানি যেদিকে গড়ায় ওইদিকে চলে যাবে। সুতরাং যেদিকে ক্যান্টনমেন্ট গুলোকে তারা টাচাঙ্গ করে রেখে আসলো, এটা ঢাকায় পৌঁছে গেল। এবং এইটা রাশিয়ানদের অবদানের জন্য, এবং এই অবদান আমাদের অবদান। সেই সময় 7 ফিল্ড এখানে আসছিল ঢাকার উপরে আণবিক বোমা ফেলার জন্য। ঢাকাকে আণবিক, আজকে যে বলছে ইরানে আণবিক বোমা ফেলবে, তারা ঢাকার উপর ফেলতে চেয়েছিল। সেইটা ব্রেজনেভ সাহেব তার আণবিক ডিস্ট্রয়ার, আণবিক সাবমেরিন বে অফ বেঙ্গলে সচেতন ভর্তি করে করেছে, তখন 7 ফিল্ড পালিয়ে চলে যায়। তো সেই কারণে যে আমেরিকা আমাদের এনিমি, ডক্টর ইউনূস কোন আক্কেলে তার সাথে এরকম গোপন চুক্তি করে ফেললো, যেটা দাসত্ব চুক্তি, এবং সেটা আমাদের তো বাতিল করতেই হবে। আমরা মুক্তিযুদ্ধরা জীবিত আছি, সেটা আমেরিকার কাছে দাসত্ব করার জন্য এই দেশ জন্ম নেয় নাই। আরেকটা বিষয় বলতে চাই, এটা সিনেমা একটু বলেছেন, তবু আমি বলি যে ভারতের সাথে আমাদের অনেক এক্সপোর্ট ইম্পোর্টে অনেক ইমব্যালেন্স আছে, সেটাও কিন্তু তারা এখন চাপ দিচ্ছে না, আমাকে বলা হয়েছে। তবে তারা ওই লেনদেনের মধ্যে তারা বলতে চায় যে সীমান্তে হাটগুলো ছিল, হাটগুলো বন্ধ হয়ে গেছে, হাটগুলো চালু করা। কিন্তু আমাকে গতকালই একজন বিশেষজ্ঞ বলেছে বাংলাদেশের, তার নাম খোরশেদ আলম, বিশেষজ্ঞ এবং কয়েকটা গার্মেন্টসের মালিক। আমি বলছি স্যার ওরা কিন্তু এখানে সব ইন্ডিয়ান শাড়ি ঢুকায়, গভর্নমেন্টকে ট্যাক্স দেয় না, এতে কোটি কোটি টাকার ট্যাক্স থেকে বাংলাদেশ গভর্নমেন্ট বঞ্চিত হয়ে যায়। ওইটা তারা যদি ওই আমাদের কাছে যেসব দাবি তুলবে, ওইগুলো আমাদের সিনা ভাই বা এরকম আরো যারা যোগ্য লোক আছে তাদের সাথে বসে ওয়ার্কআউট করে নিতে হবে, যে আমরা কিভাবে তাদের বুঝাবো, তারা আমাদের কিভাবে বুঝাবে, আমরা কিভাবে প্লিট করব, এইগুলো ঠিকঠাক করে দিল্লিতে যেতে হবে, যে উইন উইন করে নিতে হবে। এটা উইন উইন করে নিতেই হবে, না হলে উপায় নেই। আচ্ছা, ভারতের আর একটা বিষয় আমাকে বলা হয়েছে যে যেখানে সীমান্তের যে সমস্যা, আমি তাদেরকে বলেছি, আমি সবাই
আমি না, বাংলাদেশ দেশপ্রেমিক যে কোনো নেতা তাদেরকে বলবে, আমি আর্মি চিফে বলেছি যে পাকিস্তান সীমান্তে কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে গোলাগুলি হয় না, একেও ডেড বডি ফেলে দেওয়া হয় না। তা আমাদের এখানে মাসা আছে, ওরা বলে যেটা তো আমাদের দোষ নেই, তোমাদের গ্রামের অশিক্ষিত লোকেরা লুঙ্গি পরে খালি গায়ে দৌড়াদৌড়ি করে এইসব মালপত্র আনানো করে, গরু আনানো করে, তখন বিএসএফ গুলি চালায়। তো বিএসএফ এর এমনি তত ভালো না, উল্টো পাল্টা লেগে যায়। যেখানে পায়ের নিচে হাঁটুর নিচে গুলি করার কথা, হয়তো বুকে লাগে। তাই বললাম এটা তো আমরা মেনে নিতে পারি না। এটা মেনে নেওয়ার জন্য শেখ হাসিনা গভর্নমেন্ট পৌঁছে গেছিল, আগে সব গভর্নমেন্ট পৌঁছে গেছিল, তোমরা এটা থামাতে হবে। তখন তারা কিন্তু একটা বলেছে যেটা আমাদের লোকেরা মানতে রাজি হচ্ছে না, যে আমরা তাহলে সীমান্তে ক্যানেল করব এবং এখানে আমরা কুমির এবং সাপ ছাড়ব। তো বলে যে আমাদের দোষটা কি? তোমাদের লোকের ইলিগেলে ঢোকে, আমাদের বিএসএফ গুলি চালায়, তো তারা আহত হয়, তো অন্ধকারে গুলি পায়ের নিচে যাচ্ছেন, উপরে যাচ্ছে, বোঝা যায় না। তো এটা থেকে তো তারা যে বলছে যে সাপ বা কুমির ছাড়তে, এতে বোঝা যায় তাদের সিনসিয়ারিটি অভাব নেই। বাট হার্ড ফ্যাক্ট রিমেন্স যে আমাদের সিটিজেন গুলিতে মারা যাচ্ছে, যেটা আমরা টলারেট করতে পারবো না। তো এই বিষয়ে একটা মিডল পয়েন্টে আসতে হবে, যাতে তাদের সাথে আমাদের মিল বিষয়। আর ভারত থেকে আমাদের চোরাচালানিরা ভারত থেকে বহু মালামাল নিয়ে আসে গোপনে। ওই এনবিআর চেয়ারম্যানই বলেছে আমাকে যে ট্রাকে করে আসতেছে, উপরে ট্রাকে করে আসছে স্টোন চিপস, কিন্তু ট্রাকের তলায় ভিতরে ঘর করা আছে, ওর ভিতরে শাড়ি। এইগুলো যে আসে, এগুলো আমরা ট্যাক্স পাই না, এরা আমরা ফরেন কান্ট্রি থেকে বঞ্চিত হয়ে যাই। তো এইগুলো মোকাবেলা করতে হবে। আর একটা বিষয়, ভারতের সন্দেহ হচ্ছে যে আমরা আর্মি ব্রিগেড আরো বাড়াচ্ছি কি বাড়াচ্ছি না। তা আমি তাদের বললাম যে আমাদের দেশে তুমি বিশেষজ্ঞ পাঠাও, তাদের সাথে আমরা বসবো। ব্রিগেড যদি না বাড়াবো, ল অ্যান্ড অর্ডার তো আমরা রক্ষা করতে পারছি না। আর্মির ব্রিগেড যদি শোনে বাংলাদেশে আর্মি বাড়ানো হচ্ছে, পাবলিক সোজা পথে হাঁটে, মন মানসিকতা তারা ডিসিপ্লিন রইতে আসে। সে বিষয়ে তাদের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং আসতে হবে, যাতে ভুল বোঝাবুঝি না হয়। এবং শেখ হাসিনার কারণে যে বাংলাদেশের মানুষ ভারত বিদ্বেষ হয়ে গেছে, এটা আমি তাদের বলেছি, তারাও এটা মেনে নিচ্ছে। কেননা শেখ হাসিনা এতখানি ভারত দর্শন করেছিল, এতখানি ভারতের পদলেহন করেছিল, যাতে বাংলাদেশের মানুষেরা, বিশেষ মুক্তিযোদ্ধারা, বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধারা ক্রুদ্ধ হয়ে উঠেছিল যে আমরা মুক্তিযুদ্ধ করেছি, 30 লাখ জীবন দিয়েছি, তুমি তো মুক্তিযুদ্ধ করো নাই, তো ভারতের পদলেহন করতে হবে কেন আমাদের? তো সেই জায়গায় আমাদের we have to keep our head high and we have to keep Bangladesh with the equal footing with India and with America. আমেরিকার সাথে যে আমাদের বিজনেস ডিলটা এগ্রিমেন্টে করা হয়েছে, এটা কিন্তু বাতিল করতেই হবে। এটা আমি যে বর্তমান যত এমপি আছে তাদেরকে আমাদের মুক্তিযোদ্ধা অফিসের তরফ থেকে চিঠি পাঠাতেছি, যেটা এটা আমরা মানতে পারবো না, মানতে দিব না। এবং আমরা বিদেশ থেকে কোনো কিছু কিনতে গেলে আমেরিকার পারমিশন নিতে হবে। রাশিয়ার থেকে আমাদের হেলিকপ্টার পাওয়ানো আছে, পেমেন্ট হয়ে গেছে, সেখানে পেমেন্ট করে দিয়েছে, আমাদের হেলিকপ্টার আনতে দেওয়া হচ্ছে না, আমেরিকার পারমিশন লাগবে না। এটা করলে তো ডক্টর ইউনূস তো আমাদের বুকে ছোড়া মেরে দিয়ে গেছে। আরেকটা বিষয় আমি বলতে চাই, এটা ভারতের বিষয় না, তো বলছি, এই যে ধরেন সারা বিশ্বব্যাপী ওয়ার্ল্ড হেলথ, WHO, আফ্রিকা, আমেরিকা, ইউরোপ, কমিউনিস্ট কান্ট্রি, ওয়ার্স্ট কান্ট্রি, এশিয়া, সব দেশে কিন্তু 6-7টা চলমান ক্যাম্পেইন আছে। হাম পক্স, হুপিং কফ, টিটেনাস, স্মল পক্স, পোলিও, এগুলোর বিরুদ্ধে আমাদের টিকা ইনজেকশন প্রতি মাসে চলে, সপ্তাহে চলে, বছরে চলে, দশকে চলে, চলমান আছে। এটা আফ্রিকায় কোনো দেশে বন্ধ হয় নাই,
ইউরোপের কোন দেশে বন্ধ হয় নাই, আমেরিকার কোন দেশে বন্ধ হয় নাই, এই এশিয়ার কোন দেশে বন্ধ হয় নাই। কিন্তু আপনার নূরজাহান বেগম উপদেষ্টা ডক্টর ইউনূসের আত্মীয়, হেলথ মিনিস্টার উপদেষ্টা, আমি স্বাস্থ্যমন্ত্রী ডেপুটি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি ছিলাম, সে অফিসাররাও আমাকে জানিয়েছে বলে আমি আপনাদের বলছি। না জনাব মুশতাক, এখানে কিন্তু রিউমার স্কলার বলতেছে যে বিগত সরকারের আমলে হামিদ টিকা দেওয়া হয়নি, কৃষক প্রধানমন্ত্রীর বক্তব্য সঠিক নয়, তার মানে টিকা দেওয়া হয়েছে। না না না, আমি বলছি, আমি হেলথ মিনিস্ট্রিতে চাকরি করে আসছি 7 বছর, আমি তারা আমাকে জানিয়েছে, তারা এই প্রোগ্রামটা ডক্টর ইউনূস হেড আপ করে দিচ্ছিল এবং এখানে 3200 কোটি টাকা ছিল, টাকা উদ্যোগ করে দিচ্ছিল। ফলে তার আমলে গ্রামে গঞ্জে থানায় মহকুমায় জেলায় উপজেলায় এই যে ক্যাম্পেইন চলে আসছে সারা বছর, এটা বন্ধ করে দিচ্ছে। এটা ডেলি ক্যাম্পেইন আছে, উইকলি ক্যাম্পেইন আছে, মান্থলি ক্যাম্পেইন আছে, ইয়ারলি ক্যাম্পেইন আছে, এইটা তারা টোটালি ক্লোজ করে দিচ্ছিল। এবং এইসব কাজে গ্রামের ভলেন্টিয়ার ছিল, এমনকি ওয়েলফেয়ার এনজিওদের ওয়েলফেয়ার কাজও ছিল, বিনা পয়সা কাজ করতো তারা, তাদেরকেও স্টপ করে দেওয়া হয়। এবং হেলথ মিনিস্ট্রির আন্ডারে যারা ডেলি বেসিস চাকরি করতো তাদেরকেও সব বাতিল করে দেওয়া হয়। ফলে এই ইউনূসের আমলে টোটাল ক্রাইসিসের মধ্যে চলে গেছে, গিয়ে এখন হামে লোক মারা হয়েছে। পৃথিবীর লোক তো বিশ্বাস করে না। হামে কিন্তু আমাদের পজিশন ছিল সুইজারল্যান্ডের সাথে, হাম, হুপিং কফ, টিটানাস, পোলিও, এখানে কিন্তু সুইজারল্যান্ড আর বাংলাদেশ ওয়াজ ইকুয়াল। আমি হেলথ মিনিস্ট্রি চাকরি করছি বলে বলছি, আজকে খবর নিয়ে বলছি 95% আমরা ছিলাম ইকুয়াল উইথ সুইজারল্যান্ড। আর আজকে আমাদের বাচ্চা মারা যাচ্ছে। আমি তো বলবো, আমার সাথে মুক্তিযুদ্ধ অফিসার গিয়েছিল বিভিন্ন হসপিটালে, বাচ্চা মারা যাচ্ছে, মা কাঁদতেছে, গাছতলায় জায়গা নাই এবং চোখের পানিতে তারা বুক ভরাচ্ছে। আমরা তো এই জন্যে ওসমানী স্যারের নেতৃত্বে আমার তো 30 লাখ যুদ্ধ করে 30 লাখ শহীদ হয়ে যায়। কারা এরা? এই ডক্টর ইউনূস, হু দি হেল ডক্টর ইউনূস ইজ, হু দি হেল ইজ, সে কেন এগুলো বন্ধ করতে গেছে? আর তার আত্মীয় নূরজাহান বেগম, সে তো অপদার্থ, সে স্বাস্থ্য উপদেশে যোগদান করেই পরের দিন সিঙ্গাপুরে চলে গেছে ট্রিটমেন্টের জন্য। তার আত্মীয় মহিলা, তার ওই এনজিও করে বেড়াতো। তো এরা এইভাবে করে ডক্টর ইউনূস বাংলাদেশের বুকে ছুরি মেরে দিছে। যে সমস্ত হামে মারা যাচ্ছে, আমি সেই বাবা মাকে বলবো এফআইআর করেন, থানায় গিয়ে মামলা করেন। এবং এগুলো হামে যাদের মারা যাচ্ছে এটাকে খুন হিসেবে আমরা চিহ্নিত করছি। খুন খুন খুন, একটা হামে বাচ্চা মারা যাবে কেন? কি জন্য মারা যাবে? কার গাফিলতি? ডক্টর ইউনূস এবং নূরজাহান বেগম তারাই দায়ী, তাদেরকে এর জন্য দায়ী হতে হবে, খুনের মামলা আনতে হবে। আমি সেই সাথে উইথ অল দি ডিউ রেসপেক্ট টু দি চিফ জাস্টিস অফ দি সুপ্রিম কোর্ট, অন বিহাফ অফ দি ফ্রিডম ফাইটার্স, আমি তার প্রতি আহ্বান জানাই, আমি সহমত কল দেন। পৃথিবীর সব দেশে চিফ জাস্টিসের সহমত কল দেয়। আমি যদি কোনো অপরাধ করি সহমত কল দিতে পারে চিফ জাস্টিস, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সহমত কল দেন, ধরে আনেন, ফাঁসি দিলে লটকে দেন। একটা বাচ্চা মারা যাবে মায়ের করে, বাচ্চা তো মায়ের পেট থেকে এগুলো প্রোটেকশন নিয়ে আসে। 9 মাস পর্যন্ত বাচ্চার শরীরে অটোমেটিক আল্লাহ থেকে প্রোটেকশন আছে। 9 মাসের পরে আপনি এদের হত্যা করতেছেন। আপনি কেন বন্ধ করলেন? কই আফ্রিকা, ইউরোপ, আমেরিকা, ওয়ার্স কান্ট্রি, রাশিয়া, পোল্যান্ড, বুলগেরিয়া, কোথাও তো, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, কোথাও তো এই ক্যাম্পেইন বন্ধ হয়নি। চলমান ক্যাম্পেইন, চলমান চলমান চলমান। এটা আপনি বন্ধ করছেন কেন? এই সুদখোর, তার মাথায় সুদ গিজ করে, আল্লাহ তাআলাকে মানে না, মসজিদে যায় না এবং নামাজও পড়ে না এবং নাস্তিক। তার হাতে বাংলাদেশ দিয়ে বাংলাদেশ এখন কি হয়ে গেল? এখন আপনার কেউ গেছেন? ডক্টর ইউনূসকে আমি বলি, আপনি হাসপাতালে গেছেন? বাচ্চা মায়েরা কিভাবে চোখের পানি বুক ভরাচ্ছে আপনি দেখেছেন? আপনি বাংলাদেশের বুকে ছুরি মেরে দিয়ে গেলেন। আর আমেরিকার হাতে বাংলাদেশকে আপনি কিন্তু দাসত্বের বন্ধন দিয়ে গেলেন। ডক্টর ইউনূসের বিরুদ্ধে সহমত কল দেওয়ার জন্য আমি চিফ জাস্টিসকে আহ্বান জানাই, অন বিহাফ অফ অল দি ফ্রিডম ফাইটার্স। এবং আমি এটাও বলি যে সেই সাথে আমি তারেক রহমান সাহেবকে বলি উইথ অল দি ডিউ রেসপেক্ট, আপনি এখন খাল খননটা বন্ধ রাখেন। আপনি এখন সকল
কাজ অ্যাটেনশন এই হামের দিকে দিয়ে দেন, এই টিটেনাস, স্মল পক্স, পোলিও এই ক্যাম্পেনের দিকে দিয়ে দেন, 3 মাস ওটা বন্ধ রাখেন। দেখেন শেখ হাসিনা মুজিব বর্ষ করছিল, সেই সময় মানুষ মারা যাচ্ছিল এবং আমার ওয়াইফও মারা গেছে, কিন্তু সেদিকে তার নজর নাই, সে মুজিব বর্ষ করে যাচ্ছে। লুক এট দ্যাট। কি ছিল ওই সময়? শেষ করুন। করোনা মানুষ মারা গেছে হাজার 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 হাজার, সেদিকে হাসিনার অ্যাটেনশন নাই, এখানে বাজি পড়াচ্ছে। আমি 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 ফাইন্যান্স মিনিস্টার কামালকে চিনতাম, মোস্তফা কামালকে, ম্যান পাওয়ার করতো, আমি তখন ম্যান পাওয়ার মিনিস্ট্রিতে ডেপুটি জয়েন্সি, তাকে বললাম কি বাজি পড়ানো হচ্ছে, বলে আমাদের হাতে তো আরো 4-5 কোটি টাকা আছে, ওটা বাজি পড়াচ্ছে। আরে করোনার মানুষ মারা যাচ্ছে, সেদিকে অ্যাটেনশনটা বাজি পড়ানো হচ্ছে। চিন্তা করেন কতখানি বিশ্বাসঘাতকতা। তেমনি আমি তেমনি আমি বলবো তারেক রহমান সাহেব, উইথ অল দ্য ডিউ রেসপেক্ট ইউ, আপনি এখন, আমি ভাগ্যক্রমে আমি 98 ডিজাস্টার ম্যানেজমেন্ট ব্যুরো ডিজি ছিলাম এবং আই ডিড মিরাকল। বলা হয়েছে 2 কোটি লোক মারা যাবে, 150 মানুষ মারা গেছে ডুবে, এবং আমি হাওয়াইতে আমাকে নিয়ে গেছিল টু ডিজাস্টার ম্যানেজমেন্ট কনফারেন্স, আই ওয়াজ দ্য চিফ গেস্ট। আমার প্রস্তাবে বাংলাদেশকে ডিজাস্টার মডেল কান্ট্রি করে, আমার প্রস্তাবে, ইট ওয়াজ মাই ক্যান্ডিডেট। সেই জন্য আমার অভিজ্ঞতা এবং সেই সূত্রে আমি জাতিসংঘে ডিজাস্টার স্পেশালিস্ট হিসেবে চাকরি করে আসছি। সেই অভিজ্ঞতার কারণে আমি বলছি, তারেক রহমানের প্রতি আমার আহ্বান, আপনি এখন রেড অ্যালার্ট জারি করে দেন, ডিজাস্টার প্রোন ডিস্ট্রিক্ট ঘোষণা করে দেন, যেগুলো যেগুলো হাম বেশি হয়েছে, এবং রেড অ্যালার্ট জারি করেন, করে আপনি চুপ করুন, রেড ক্রিসেন্টের সবগুলোকে নিয়ে আসেন, এনজিও কে সব নিয়ে আসেন, আর্মি, নেভি, এয়ারফোর্স তাদেরকে নিয়ে আসেন, হাসপাতালগুলো চারিদিকে তারা ট্রেন নিয়ে যাক, ঝাঁপিয়ে পড়ুক, 2-1টি স্কুল কলেজ বন্ধ করে দেন, স্কুল কলেজ থেকে ছাত্রদের বলেন তোমরা যারা ভলেন্টিয়ার কাজ করবে আসো, মানুষ বাঁচাও, বাচ্চা বাঁচাও, বাচ্চা বাঁচাও, বাচ্চার জীবন বাঁচাও, বাচ্চার জীবন বাঁচাও, বাচ্চার জীবন বাঁচাও বলে তাদের সকলকে নিয়ে আসেন। নিয়ে এখন অন্যান্য প্রোগ্রাম, খাল কাটা 3 মাস পরে হবে, খাল কাটা তো আপনার বাবা মারা গেছে একটি হলে, তারপর তো খাল কাটা হয়নি, তো অসুবিধা তো হয়নি। আপনার খাল কাটা প্রোগ্রামে সময় টাকা ব্যয় না করে 3 মাস খাল কাটা আপনি আপাতত হামটা মোকাবেলা করেন, যাতে একটা শিশুর জীবন যদি আপনি রক্ষা করতে পারেন, তাহলে আমার সাহেব কিয়ামতের দিনে আপনি আল্লাহ থেকে পুরস্কার পাবেন, আল্লাহ উইল গিভ ইউ রিওয়ার্ড। সুতরাং আমি বলি, আমার ডিজাস্টার ডিজি হিসেবে আমার অভিজ্ঞতা থেকে বলছি যে হাম প্রবণ জেলাগুলো এক্ষুনি রেড অ্যালার্ট জারি করে দেন, আর ডিজাস্টার প্রবণ ডিস্ট্রিক্ট ঘোষণা করেন। এই জায়গায় সকল রিসোর্স, এমনকি স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরও আপনি কল দেন যে যারা ভলেন্টিয়ার কাজ করতে চলে আসুন, সাহায্যের হাত বাড়ান সবাই মিলে। আপনাকে অনেক ধন্যবাদ জনাব সিনাস, আপনার কথাই করছে আপনার। আচ্ছা ঠিক আছে জনাব সিনা সাইদ, তাহলে আমরা আসলে কি বলতে পারি যে এটার আসলে মানে এটা কোন দিকে যাবে? এখন আমরা দেখলাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পদ্ধতি চলতেছে, আওয়ামী লীগের অনেকে এখন জেলে, আবার মানে ভারত আসলে কিভাবে এটা করবে যে বাংলাদেশে একটা পছন্দের সরকার বসাবে? আপনি যে বললেন যে ভারতের যেই শর্ত আছে 3টা, আপনি কি মনে করেন না যে এই শর্ত আসলে মানা বিএনপির পক্ষে সম্ভব না? একটা দুর্বল সরকার, যদিও 2/3 মেজরিটি আছে, দুর্বল সরকার, এবং আমার তো মনে হয় যে যদি বিএনপি এটা করতে চায়, তাহলে হাসিনার মতো গুম খুন শুরু করতে হবে, কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম বাতিল করে দিতে হবে। বাট এর বাইরে কি আসলে আওয়ামী লীগের কথা মতো চলা সম্ভব কিনা? যদিও এখন যে খলিলুর রহমান গতবার ইউনূসের আমলে ভারতে গিয়েছিল, গিয়ে উনি হোটেলে ওঠেন নাই, উনি উঠেছেন কিন্তু হাইকমিশনের অফিসে। এইবার কিন্তু উনি হোটেলে উঠেছেন, খুব দরমরম সম্পর্ক, একসঙ্গে তারা চলাফেরা করতেছেন, একই বিমানে মরিশাস গিয়েছেন। তো আপনার কি মনে হয় যে আসলেই কি মানে এই বিএনপি সরকার ভারতের কথা যদি মেনে চলে, তারা কি গণবিচ্ছিন্ন হয়ে পড়বে কিনা? এইভাবে সরলীকরণ করা যাবে না।
রাজনীতি এত সোজা না যে এটা হলে এটা হবে না তা না। প্রশ্ন হচ্ছে যে এই সরকার চেষ্টা করবে ভারতের সাথে সম্পর্ক দৃঢ় করার জন্য। এটা সত্য। এবং ভারতের সাথে আমাদের অতীতের যে চুক্তিগুলি আছে, খেয়াল করবেন অনেক চুক্তি তো আমরা জানি না। কিন্তু সরকার জানবে তো। এখন সরকারও জানবে। ওই চুক্তিগুলি কিন্তু ইচ্ছা করলে আপনি আপাতত বাতিল করতে পারবেন না। রাষ্ট্রীয় চুক্তি। এগুলির প্রতি কিন্তু আপনার কমিটমেন্ট থাকতে হবে। যেমন ধরেন আদানির যে সম্পদ, আদানির যে টাকা পয়সার লেনদেন, বাকি পড়ে যায় আবার সে চাপ দেয়, আবার চাপ দেয়। এখন আদানির সাথে আমাদের যে চুক্তিটা হয়েছে, বলা হচ্ছে এই চুক্তিটা অসম চুক্তি। কারণ আদানি চুক্তির মাধ্যমে ভারতের কোন একটা দলকে ফাইন্যান্স করা হতো এখানে। এবং সে সুযোগটাকে নিয়ে এসছে। এখন এই কথাটা জানার পরে, বুঝার পরে যদি আপনি মনে করেন যে চুক্তিটা অসম এবং বেশি দাম রাখা হয়েছে, তা আপনি এটা চিন্তা করেন। আবার রিনেগোশিয়েট করেন। এখন এটা না করে আপনি কি করবেন? আপনি ঝুলায় রাখবেন। কারণ ভারত আপনাকে দিবে না। খেয়াল করবেন কিন্তু। এখন ভারতের দিবে না জানলেন। এইজন্যই বলছি যত সোজাভাবে টকশোতে বলে দিবেন, সমাধান তো সেভাবে হবে না। একটা বড় রাষ্ট্র ক্ষুদ্র মনে রাখবো সবসময়। এখানে ফালতু কথা কখনো বলবেন না। দুটি সমতা ভিত্তিক রাষ্ট্র। বোকাস কথাবার্তা ওগুলি বইয়ে বলে যে, বাস্তবে বলে না কিন্তু এগুলি। ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে যে অসম অবস্থাটা রয়ে গেছে, এটা থাকবে। যে চুক্তি করে ফেলাইছেন ইতিমধ্যে আপনি, যেটা শেখ হাসিনা করুক বা শেখ মুজিবুর যেই করুক না করুক বা এরশাদ করুক, করে ফেলাইছেন। ওই চুক্তিতে সহজে বেরিয়ে আসতে পারবেন না কিন্তু। জিয়াউর রহমান কিন্তু ২০ বছর চুক্তি বাতিল করতে পারেনি। এটা অটোমেটিক্যালি বাতিল হইছে। সে এটাকে স্মৃত করে দিয়েছিল। এখন সরকার যেটা পারে, ভারতের সাথে যে চুক্তিগুলি আমাদের জন্য হুমকি স্বরূপ, ইচ্ছা করলে সরকার সেগুলি একটু নীরব থাকতে পারে। ভেজাল না করলে হয়। কিন্তু যেই চুক্তিগুলি আমরা আগাইতে পারি, সম্ভাবনা আছে। যেমন মনে করেন গঙ্গা চুক্তি আপনাকে করতে হবে। এখন গঙ্গা করতে হলে কি আপনি তিস্তা ব্যারেজ নিয়ে কি করবেন? তিস্তা তো চায়না। এখন চায়নার সাথে কিন্তু আমার সম্পর্ক আছে। ওই সম্পর্ক কিন্তু না। চায়না কিন্তু আমাদের এক নম্বর ডোনার এবং ডেভেলপমেন্ট পার্টনার সে আমাদের। এখন তাকে কি আপনি তাহলে কি বিরূপ নিয়ে যাবেন? পারবেন না। এখন চীনের সাথে সম্পর্ক রাখা বা সম্পর্ক এটা কিন্তু টাফ ব্যাপার কিন্তু। ২ টা শত্রুর সাথে সম্পর্ক রাখা, এটা কিন্তু খুবই টাফ ব্যাপার। এখানে দরকার খুবই স্ট্রং ব্যালেন্স কিন্তু প্রয়োজন। কোনটা? পলিটিক্যাল ডিপ্লোমেসি যেটা বলি আমরা। অ্যান্ড পলিটিক্যাল ডিপ্লোমেসি কে করবে? অফ কোর্স পলিটিশিয়ান। আপনি ভারতে অবিলম্বে সেখানে একজন পলিটিশিয়ান পাঠায় দেন। একজন রাজনীতিবিদ যে ভারত রাজনীতি বোঝে, যার গ্রহণযোগ্যতা আছে ওখানে, এমন লোক পাঠান যে তার গ্রহণযোগ্যতা থাকবে। আপনি চীনে পাঠায় দেন একজন, আমেরিকাতে পাঠায় দেন একজন। আপনারা এখন ৪-৫ জন নেতাকে ৪টা-৫টা দেশে পাঠায় দেন। তাদের অবস্থান ব্যক্তি থেকে আমাদের এমবাসিতেও কিন্তু এগুলো ভালো হয়। মানে সৌদি আরব পাঠায় দেন না কেন? মধ্যপ্রাচ্যে এখন যে সমস্যা, সেই সমস্যা তো ম্যান পাওয়ার ব্যাপার আছে একটা। ওখানে পাঠায় দেন। ইসলামিক ওয়ার্ল্ড এর নাম লোক আছে না আপনার এখানে? পাঠায় দেন। যার সাথে যার সম্পর্ক সেটা আপনাকে এক্সপ্লোর করে নেন রাষ্ট্রের সাথে। এটা করতে হলে আপনার যে হার্ট দরকার, যে চিন্তা দরকার, এই চিন্তাগুলো তো আপনাকে অর্জন করতে হবে। আশেপাশের ওই মানে অকাল কুষ্মান্ডদের কথাবার্তা শুনে যদি আপনি মনে করেন, না, আপনাকে অ্যাডভাইস সেই দিবে যে রাষ্ট্র বুঝে, রাষ্ট্র পরিচালনা বুঝে, ডিপ্লোমেসি বুঝে, ডিপে যেতে পারে, সংকটটা বুঝে। সে দিবে না যে নাম কস্তে তার আপনি বলল এই করে না। এইজন্য প্রয়োজন হয় কি জানেন? অভিজ্ঞ লোক দরকার সব। রাষ্ট্র অভিজ্ঞ লোক প্রয়োজন আছে। জুনিয়র রাখবেন, সিনিয়র রাখবেন। এখন ভারতের সাথে যদি আপনি সম্পর্ক করতে চান, গঙ্গার সাথে তিস্তা জড়া যাবে কিন্তু। তিস্তা নিয়ে আপনি কথা বলেছেন, চায়না বলেছেন করব। আবার আপনিই বলেছেন, আমি চায়নাকে বলে এসেছি, ভারতকে বলছি আমি চায়না যাব। হাসিনা কি করল? ওই এয়ারপোর্ট থেকে কিন্তু ঘটনা ঘটাচ্ছিল। ব্যাক টু বাংলাদেশ। এগুলো আপনাকে বুঝতে হবে কিন্তু। চায়না কিন্তু চুপচাপ থাকবে, অ্যাকশন নিয়ে ফেলাবে কিন্তু। এইটাও ভাবতে হবে। যে আপনার চুক্তি যদি ভারতের সাথে থাকে, নতুন চুক্তি থাকে, পুরান চুক্তি থাকে, এগুলো আপনাকে স্বচ্ছভাবে আগাতে হবে কিন্তু। এইখানে প্রয়োজন আলোচনার জন্য দরকার কিন্তু খুব দক্ষ লোক এখানে। আমি সবসময় বলতেছি যে আমাদের এক বড় অসুবিধা, আমাদের পলিটিক্যাল ডিপ্লোমেসিটা খুব দুর্বল। ডিপ্লোমেসি যেটুকু আছে, পলিটিক্স খুবই দুর্বল। কারণ ডিপ্লোম্যাটরা যে রাজনীতির সাথে বসে, তারা অনেকে আমাকে বলেছেন, বিভিন্ন সময় বিভিন্ন গভর্নমেন্টে আমরা খুব অসহায় থাকি। কি বইলা ফেলেন আমরা বুঝি না তো এটা। যে কি বইলা ফেলাইবেন, এই সংকটটা কেন থাকছে? এটা বুঝতে হবে আপনাকে। এই টিমটা গঠন বুঝতে হবে। আপনি ট্রেডটা ভালো বোঝে কেটে। ট্রেড যে ভালো বোঝে তার ট্রেড মন্ত্রী বানান। কথার কথা বললাম। পানি মন্ত্রী। অবশ্যই সেখানে রাখবেন কাকে? পানি সম্পর্কে তার সম্যক ধারণা আছে। আপনি জিআর ক্যাবিনেট দেখেন না? কারা কোথায় বসেছে? এগুলি বুঝতে হবে তো আপনাকে। দেশে কি লোকের অভাব আছে? পানি লোকের অভাব আছে? না। নৌ পরিবহন লোকের অভাব আছে? নাই। আমি বলছি বাংলাদেশের কিছুর অভাব নেই। অভাব আছে একটা
নেতৃত্ব কখনো ভালো লোকদেরকে প্রোভাইড করে না। এই অভাবটা আছে। এখানে দোষ দেয় কার? ভারত। ভারত কি করবে? ভারত আপনাকে ইনফ্লুয়েন্স করতে পারবে, প্রভাব বিস্তার করতে, কিন্তু আপনাকে কিন্তু সবসময় বলে দিবে না, এরই বসাও। সব ক্ষেত্রে বলবে না, ২ এক ক্ষেত্রে বলতে পারে কিন্তু। এটাও সত্য কিন্তু আমরা গণভাবে কি করি? কিছু হলে কই, এটা ভারত করছে, ভারত করছে। না। এখন যেমন ধরেন একটা পাবলিক পারসেপশন। না মনে হয় একটা একটা সেলফ সেন্সরশিপের মধ্যে দিয়ে যায় যে যে মনে হয় যেমন মিস্টার মুসাকে মনে হয় ভারত পছন্দ করে না, সুতরাং মুসা সাদিককে এমপি মন্ত্রী বানানো যাবে না, সিনা সাইদকে মনে হয় ভারত পছন্দ করে, মনে হয় তাকে বানায়, এরকম হতে পারে পারসেপশন। না, এটা হলো শোনেন, এই পারসেপশন বলে দেন আপনি। এটা সর্বক্ষেত্রে সত্য না। এটা মিসইউজও করা হচ্ছে। আমি তো বললাম, দেখেন আমি কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক ক্ষেত্রে আজকে দীর্ঘ ৩০-৩৫ বছর ধরে কিন্তু এই ফিল্ডে বিচরণ করতেছি। খুব গভীর থেকে গভীরে কিন্তু। কখনো কোনো দেশে বলে না। আপনাকে এটা আপনার দক্ষতা। আপনি কারে কোথায় বসাইতে আপনার রেজাল্ট আসবে এটা আপনি দেখবেন। আপনি চীনের সাথে সম্পর্ক কাকে টাকবেন? এখন চাইনিজ অ্যাম্বাসেডর কে আছে? আমলা? হবে না। আমলা হবে না কিন্তু। কারণ তার কিন্তু অ্যাপয়েন্টমেন্ট এর বাধা আছে কিন্তু। যেমন আইনাতুল্লাহ খান ছিল চায়নায়। এনায়েতুল্লাহ খান কিন্তু ওই সময়ের যে প্রেসিডেন্ট ছিল চায়নার, লি প্যাং প্রধানমন্ত্রী ছিল, জাও জিয়াং ছিল সেক্রেটারি জেনারেল। তাদের সাথে কিন্তু তার বিতর্ক মুহূর্তে হয়ে যেত। উনি প্রোটোকল মেইনটেইন করতেন না কিন্তু। ব্যক্তি সম্পর্ক কিন্তু। আমি সেইজন্যই বললাম, আমাদের এখানে অনেক লোক আছে যাদের সাথে কংগ্রেসের ভালো সম্পর্ক, বিজেপির ভালো সম্পর্ক। ওই দলীয় ভিত্তিতে নিয়ে আসেন, আপনি দেখবেন অনেকগুলো জিনিস এই শ্রদ্ধা ভক্তি এখানে সৃষ্টি হয়ে যাবে কিন্তু। আমি এখন প্রধানমন্ত্রী তারেক জিয়াকে বলব, আপনি অন্তত জিনিসগুলোর কথাটা গুরুত্ব দেন। নতুন শতাব্দীতে মানুষ কিন্তু সব বুঝে না। আইটির যুগ কিন্তু, এআই এর যুগ। এখন সবকিছু কথা বলতে হবে কিন্তু, বুঝা কথা বলতে হবে কিন্তু। কারণ আপনার সমস্যাটা এরকম যে প্রত্যেকটা দেশ প্রদেশ নির্ভরশীল। কোন দেশ স্বাধীন না কিন্তু। প্রত্যেকটা দেশ কিন্তু পারস্পরিক নির্ভরশীল। আর ৩য় বিশ্বের দেশগুলো তো অসহায়। একমাত্র আমেরিকা, এখন চায়না, রাশিয়া, এই কয়েকটা দেশ ছাড়া